নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আশা করতেছি স্ক্রিনে থাকা আমাদের গেস্টের নামগুলি সবাই দেখতে পাচ্ছ তোমরা। ওকে ফাইন, সবাই একটু জয়েন করুক, জয়েন করলে ইনশাল্লাহ শুরু করে দিব ইনশাল্লাহ। আশা করতেছি স্ক্রিনে থাকা আমাদের গেস্টের নামগুলি ওকে। আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছে, অলরেডি 3 জন জয়েন করে ফেলেছে। আরো কয়েকজন জয়েন করুক ইনশাল্লাহ, তারপর আমরা একসাথে শুরু করে দিব। 4 জন, অলরেডি 4 জন চলে আসছে। আরো 2-1 জন আসুক, আসলে ইনশাল্লাহ শুরু করে দিব। আমাদের গেস্টদেরকে বলছি তাদের নামগুলো কি স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার সাউন্ড, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা স্পষ্ট, কথা ভালোভাবে শোনা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। ওকে ফাইন, সমস্যা নেই। আমাদের লাইভে আমাদের প্রত্যেকের নাম ইনশাআল্লাহ ডেসক্রিপশনে দেখা যাচ্ছে, লাইভে দেখা যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 7 জনের মতো জয়েন করে ফেলেছে। 7 জনের মতো জয়েন করেছে। আহনাফ একজন অলরেডি কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আহনাফ, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ 8 জন জয়েন করে ফেলেছে অলরেডি, 8 জন। তো আজকে যাই হোক 9 জন হয়েছে। তো আজকে আমাদের বেসিক্যালি আজকে আমাদের টপিকস ছিল যে ইংলিশ এবং অ্যাকাউন্টিং রিলেটেড কিছু আমরা আমাদের গেস্টদের কাছে কিছু আমরা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর আশা করি তারা দেবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম, কেমন আছো ভাইয়া? হৃদয় খান ভাইয়া, এটা কি দিয়ে করলেন? টিভি খবরের মতো লাগবে যে। এটা একটা নতুন আমাদের একটা উদ্ভাবন, দোয়া করো। তো যেটাই হোক, আমার বামে যে গেস্টটা রয়েছেন তার নামটা স্ক্রিনে দেওয়া আছে। তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আলিম শাহিন, এবং আমার ডানে যিনি রয়েছেন তার নাম হচ্ছে মোজাম্মেল হক রিয়াদ। আমি প্রত্যেককে একটু আমরা একটু পরিচয় করিয়ে দিই, কারণ পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার বামে যিনি রয়েছেন তিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। তিনি বিবিএ করেছেন অ্যাকাউন্টিং এর উপরে এবং এমবিএ করেছেন অ্যাকাউন্টিং এর উপরে। বর্তমানে তিনি সিএ প্রফেশনের সাথে আছেন। এবং আমার ডানে যিনি রয়েছেন উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স এর উপরে অনার্স করেছেন এবং মাস্টার্স করেছেন। এই হচ্ছে অবস্থা। সবাই আমাদেরকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না আমাদের গেস্ট কি আমাদের কমেন্ট গুলো কি পড়তে পারছে কিনা। আচ্ছা, গেস্ট হয়তো দেখতেছে না, কিন্তু সবাই আপনাদেরকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ওকে ফাইন, অনেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। তো আমি কথা না বাড়িয়ে আমি একটু শুরু করতে চাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে যে আমাদের গেস্ট, আমরা একটু সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা আজকের এই ভিডিওটা একটু শেয়ার করো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটা তোমরা একটু সবাই শেয়ার করো, তাহলে তোমাদের সকলেই দেখতে পারবে আমাদেরকে। আচ্ছা ওকে ফাইন, সকলে একটু শেয়ার করো তোমাদের। আলহামদুলিল্লাহ আজকে অলরেডি 15 জন জয়েন করেছে আমাদের সাথে লাইভে, 15 জন জয়েন করেছে। একটু সবাই একটু শেয়ার করো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। যাই হোক, আজকে আমাদের প্রথম আমি কিছু কোয়েশ্চেন করব। আমি আমার স্টুডেন্ট যারা এখানে আছো, এই গ্রুপের মধ্যে যে সকল স্টুডেন্ট গুলো আছো, প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু খাতা কলম নিয়ে বেসিক্যালি বসো, কারণ আমাদের গেস্টরা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। সেই কথাগুলো তোমাদের অনেক কাজে আসবে আশা করি। যাই হোক, আজকে আমি আমার প্রথম কোয়েশ্চেনটা আমি স্টার্ট করবো আমাদের গেস্ট মোহাম্মদ শাহিনের কাছ থেকে। আব্দুল আলিম শাহিন, তার কাছে কিছু কোয়েশ্চেন করব। যে আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু কথাবার্তা যদি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটু বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল আলিম শাহিন। আসলে অনেক ভালো লাগছে সবাইকে একসাথে ফ্রেমে দেখতে পেরে। তো আমি অনেকদিন অ্যাকাউন্টিং এর সাথে জড়িত আছি, সো সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে কিছু শিখাতে। সো আমি আজকে অ্যাকাউন্টিং নিয়ে বেসিক্যালি আলোচনা করব। অ্যাকাউন্টিং বিষয়টা
বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হিসেবে অ্যাকাউন্টিং বিষয়টা সবার জন্য, প্রত্যেকটা বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সায়েন্সে যেমন কিছু ভালো ভালো ডিগ্রি আছে, ডক্টর ইঞ্জিনিয়ারিং, ঠিক তেমনিভাবে কমার্সে আমাদের কিছু ডিগ্রি আছে, সিএ, সিএমএ। তো বেসিক্যালি যারা সিএ কিংবা সিএমএ করতে চায় তাদের জন্য অ্যাকাউন্টিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিবেন এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যারা ভার্সিটি অ্যাডমিশনে যাবেন, কিন্তু অ্যাকাউন্টিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভার্সিটি অ্যাডমিশনে অ্যাকাউন্টিংয়ে 30 থেকে 40 নাম্বারের কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেও থাকে। সো ওই জন্য যে আপনারা অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসটা জানার চেষ্টা করবেন। কোনোভাবে অ্যাকাউন্টিং মুখস্থের কোনো বিষয় না। আপনারা জাস্ট প্র্যাকটিক্যাল জিনিসটা চিন্তা করবেন, প্রত্যেকটা জিনিসে দিবেন এবং যা পড়ছেন তা আপনারা নিজেদের বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। মুখস্থ কোনো কিছুই করবেন না। তো এই সামনে যাদের এইচএসসি পরীক্ষা আসছে, যদিও অনেকের এইচএসসি পরীক্ষা সিচুয়েশনের কারণে পিছানো হয়েছে, তা না হলে এতদিন এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যেত। যেহেতু পরীক্ষা পিছিয়েছে, ওই জন্য আমি আশা করি আপনাদের জন্য অনেক ভালো, আপনারা ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব, বিশেষ করে আপনারা অ্যাকাউন্টিং এর যে কিছু কিছু চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো খুব ইজিলি আনসার করা যায়। যেমন আমি যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কথা বলি, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2 হিসাবের বৈষম্য 9-10 পড়ে আসছি, রেওয়া মিল 9-10 পড়ে আসছি, নগদান বই, এগুলো আমরা যেগুলো 9-10 পড়ে এসছি এবং যেখান থেকে প্রতি বছরই 3টা থেকে 4টা কোয়েশ্চেন আসে, যে চ্যাপ্টারগুলো থেকে করতে পারি আমরা। তারপর হিসাবের বৈষম্য, জাবেদা, খতিয়ান, নগদান বই এখান থেকে আসে। ওই চ্যাপ্টারগুলো আপনারা আগে ভালো করে ফেলেন, যাতে করে ইজিলি আনসার করা যায়। তারপর আরো একটি চ্যাপ্টার আছে ব্যাংক সমন্বয় বিবরণী, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য। ওই চ্যাপ্টারটাও মোটামুটি অনেক সহজ, আপনারা চাইলে এই চ্যাপ্টারগুলো করলে ইজিলি আপনারা খুব ভালো একটা মার্কস পাবেন। আর একটা চ্যাপ্টার কথা না বললেই নয়, প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্টুডেন্টের জন্য আপনি যত হায়ার এডুকেশনে যান, এই চ্যাপ্টারটা আপনার লাগবে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। যে আর্থিক বিবরণীর যে চ্যাপ্টারটা, হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারেও 2টা কোশ্চেন আসে, সেকেন্ড পেপারেও 2টা কোশ্চেন আসে। সো আর্থিক বিবরণীটা যদিও প্র্যাকটিসের বিষয়, আপনি 1 দিন 2 দিন আর্থিক বিবরণী করে পারবেন না, আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর আজকে আমি শর্ট একটা সাজেশন দেই আপনাদেরকে, আপনারা জাস্ট অল বোর্ড 17, 18, 19 যদি করে ফেলেন, অল বোর্ড 17, 18, 19-এর যদি ম্যাথস গুলো করে ফেলেন, আমি আশা করছি আপনাদের খুব ইজিলি আপনারা আশা করছি কমন পাবেন। আর হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের কথা যদি বলি, হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপার যদিও ফার্স্ট পেপারের তুলনায় একটু ক্রিটিক্যাল, কারণ এইখানে যে ম্যাথস গুলো আছে সেগুলো আমরা 9-10-এ পড়িনি। তারপরে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারে কিছু কিছু চ্যাপ্টার আছে খুব ইজিলি আপনি আনসার করেই নাম্বার পাবেন। যেমন চ্যাপ্টার নাম্বার 3 নগদ প্রবাহ বিবরণী, খুব ইজি চ্যাপ্টার। চ্যাপ্টার নাম্বার 4 যৌথ মূলধনী কোম্পানি মূলধন। চ্যাপ্টার নাম্বার 5 তো আপনি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, আর্থিক বিবরণী। এবং চ্যাপ্টার নাম্বার 6 যৌথ মূলধনী কোম্পানি বিশ্লেষণ, যেটাকে বলে মানে যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলি। এছাড়া আরেকটা চ্যাপ্টার আছে সমচ্ছেদ বিন্দু, দশম অধ্যায়। এবার সপ্তম অধ্যায়ে একটা চ্যাপ্টার আছে মজুরি ও বেতন। মজুরি ও বেতন চ্যাপ্টারটা খুবই ইজি আনসার করা। এই কয়েকটা যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলা আপনারা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। এই চ্যাপ্টার গুলো ছোট এবং এখান থেকে ডিরেক্টলি ম্যাথ আসে। বড় চ্যাপ্টার গুলো না, ছোট ছোট চ্যাপ্টার গুলো থেকে ম্যাথটা চুজ করবেন, যাতে আপনারা খুব ভালোভাবে এইচএসসি তে আনসার করতে পারেন। আর অ্যাকাউন্টিং এ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বলবো বারবার আপনারা প্র্যাকটিস করেন। অবজেক্টিভ লাস্ট 5 ইয়ার্স এর অল বোর্ডের অবজেক্টিভ পড়ে ফেলেন ভালো করে। আর অবজেক্টিভ পড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটু বুঝে শুনে পড়বেন, জাস্ট মুখস্থ না করে। কারণ আপনি এখানে যা পড়ছেন অবজেক্টিভে, ডিরেক্ট অবজেক্টিভ কিন্তু পরীক্ষায় নাও থাকতে পারে। সো আপনি যদি অবজেক্টিভ গুলো বুঝে করেন, ধরেন অনুপাত বিশ্লেষণে আপনি একটা অবজেক্টিভ বুঝে পড়লেন, যেমন চলতি অনুপাত কিভাবে বের করে, এটা আপনি বুঝে পড়লেন, তাহলে এই ধরনের আপনার যদি 100টাও চলতি অনুপাত দেয়, ইজিলি আপনি সেটা ট্রেস করতে পারবেন, পড়তে পারবেন। ওই জন্য আমি সবাইকে বলবো জাস্ট বুঝে বুঝে পড়বেন, জাস্ট অ্যানালাইসিস করবেন। কোনো একটা জিনিস পেলে এটা কেন হলো, এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে পড়ুন। তো আমি আশা করব আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম হলে তো আমরা আছি, আমাদেরকে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ আমাদের গেস্ট রুবেল। মোহাম্মদ আব্দুল আলিমকে। এবার আমরা আলোচনা করব এই ইংরেজি বিষয়ে। আমি আমাদের গেস্ট রিয়াদকে বলবো যে ইংলিশ সম্পর্কে খুবই সংক্ষেপে কিছু একটু টিপস দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট পেপার সম্পর্কে, এবং এই টিপসটা জানার পরে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসবো। সংক্ষেপে বলবেন রিয়াদ। হ্যাঁ, ধন্যবাদ রুবেল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথমত আমাকে আজকে ডাকা হয়েছে আজকে ইংরেজি বিষয়ে ফার্স্ট পেপার সম্পর্কে বলার জন্য। আসলে ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজি যে সাবজেক্টটা, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আপনাকে ইংলিশ বিষয়টাকে নিয়ে আগাতে হবে। আপনি যেই সায়েন্সে পড়েন, আর্টসে পড়েন আর কমার্সে পড়েন, আপনি ইংরেজিকে কখনো অ্যাভয়েড করতে পারবেন না। তো এখন দেখা যায় কি, ইংলিশটা আমাদের দেশের বেসিক্যালি ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা নর্মালি হয় কি ইংরেজিটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে ফেলি। ফলে দেখা যায় কি আমরা ইংলিশে বরাবরই কি আমরা উইক থাকি। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাদের দেশের ইংরেজিতে উইক। তো এখন প্রথমত আপনাকে ভাবতে হবে যে ইংলিশটাকে নিতে হবে সাবজেক্ট না ভাষা হিসেবে, ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন আমাদের যে আমরা যে আমাদের যে মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলা ভাষা, এটাকে আমরা খুব সহজভাবে নিয়েছি বলে কিন্তু আমরা খুব ভালোভাবে মানে কোনো প্রকার কনসিয়াসনেস ছাড়াই কিন্তু খুব ভালোভাবে ইংলিশটা বাংলাটা বলতে পারি। তো ইংলিশ যখন যায় তখন আমার মনে হয় কিন্তু না আমি পারবো না, আমার দ্বারা হবে না, বা ইংলিশ অনেক কঠিন, তখনই আমরা এখানে গিয়ে আর পারা সম্ভব না। এই বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে। ইংরেজির ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে ইংলিশটা একটা ইজি বিষয়। আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে বাংলাতে আমরা একটা বাক্য বেশি আহ সহজে বলতে পারি, আর বেশি প্র্যাকটিসও করা যায় না। কিন্তু ইংলিশে আপনি একটা ওয়ার্ডের অনেক সিনোনিম, অনেক অ্যান্টোনিম, আবার একটা সেন্টেন্সকে আপনি অনেক ভাবে বলতে পারবেন। আমি মনে করি বাংলার চেয়ে আপনি ইংলিশে একটু যদি মানে সচেতন হন, তাহলে ইংরেজিতে আরো সহজ বাংলার তুলনায়। যদি আপনি দেখেন, আপনি বাংলা ব্যাকরণ দেখেন, হিউজ প্যারা দিয়ে গ্রামারে আসেন, আপনি দেখবেন একটা গ্রামার ভালোভাবে শিখতে পারলে দেখবেন এর সাথে সব গ্রামার রিলেটেড। তো আজকে আমাকে যেহেতু ফার্স্ট পেপার নিয়ে বলার জন্য বলেছে, তো আমি প্রথম শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফার্স্ট পেপার সম্পর্কে বলি একটু। প্রথমত ফার্স্ট পেপারে 15 মার্কস একটা প্যাসেজ থাকে। এটা সাধারণত আমাদের একটা বই দিয়ে টেক্সট বুক, ওই টেক্সট বুক থেকেই 15 মার্কস থাকে। তো প্রথম যে চুজ দ্য বেস্ট আনসার, এই চুজ দ্য বেস্ট আনসারে আমরা সাধারণত প্রত্যেক সময় কি করি যে উপর থেকে প্যাসেজটা পড়ে সেই প্যাসেজ গুলো রিলেটেড প্রশ্নগুলো আনসার করার ট্রাই করি। কিন্তু এখন শিক্ষা বোর্ড বা যারা প্রশ্ন করে তারা এখন অনেক বেশি ক্লেভার হয়ে গেছে, চালাক। তারা কি করে, এখন আর প্যাসেজ থেকে বসায় দেওয়ার মতো আনসার থাকে না। দেখেন, আপনি যদি প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখবেন বেশিরভাগ 5টার মধ্যে 3টাই আসে সিনোনিম অ্যান্টোনিম। অর্থাৎ যে শব্দগুলা থাকে সেই শব্দগুলার আপনার সমার্থক শব্দ বা বিপরীত শব্দ বলতে হয়। এখন আপনি প্যাসেজ পড়ে সারা দিনে তো ওই সমার্থক শব্দ সম্পর্কে জানতে পারবেন না, বা আপনি যদি না জানেন সেটার অর্থ, অ্যাকচুয়াল মিনিং, তাহলে কিন্তু আপনি ওইখানে আনসার করতে পারবেন না। সো আমি বেসিক্যালি গুরুত্ব দিব যে ইংরেজিতে আপনি যদি দেখেন যে গত বছর বা তার আগের বছরে 40% স্টুডেন্ট যারা ফেল করে এসএসসি তে, তার বেশিরভাগই ইংলিশে ফেল করে। বিকজ অফ আগে যে প্রশ্নের মানে প্যাটার্ন আর বর্তমানে যে ইংলিশের প্যাটার্ন, এগুলো আকাশ পাতাল তফাৎ। তো ইংলিশের ক্ষেত্রে আপনাকে বরাবরই সচেতন হতে হবে। এরপর আসেন কোয়েশ্চেন মার্কস। আগে কি করতেন আপনি? হ্যালো, সরি, একটু প্রবলেম করতেছে। না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ। আমি কথাগুলো রিপিট শুনতেছি মনে হচ্ছে। আমাদের হ্যালো, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ইংরেজির যে সেকেন্ড যে নাম্বার, সেখানে আসে 10 মার্কস থাকে আপনার কোয়েশ্চেন আনসারের উপর। তো আমরা সাধারণত যদি কোয়েশ্চেন আনসার গুলো যদি বুঝে না লিখি বা প্যাটার্ন না জানি একটা প্রশ্নে, যেমন ধরুন আপনাকে বললো যে আপনি স্কুল থেকে বাসায় যান কিভাবে, তো আপনি প্রশ্নটা লিখলেন কিভাবে যে এটা 1 নম্বরে আপনাকে যদি আপনি বাংলায় বলেন আমি স্কুল থেকে বাসায় যদি পায়ে হেঁটে যান পায়ে হেঁটে যাই, অথবা রিক্সা করে গেলে রিক্সা করে যাই। এই প্রশ্ন তো আর 2 লাইনের বেশি হবে না, কিন্তু আপনাকে একটা প্রশ্নের পিছনে 2 মার্কস করে দিবে। তো এখন যেসব কোয়েশ্চেন গুলা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, সেগুলোর আনসার আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড দিতে হবে। আবার কিছু কোয়েশ্চেন আসছে, যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কিভাবে ইংরেজিতে ভালো করা যায়, তো আমি এই প্রশ্নটা আমি অনেকগুলো দিব। আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে আবার আপনাকে যা পড়বেন বুঝে পাওয়ার চেষ্টা করবেন, এই টাইপসের। তো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে কখনোই বেশি লেখার চিন্তা ভাবনা করা যাবে না।
হ্যাঁ, আপনি ভাববেন যে না এখানে তো 2 মার্কস, তাহলে আমি কেন বেশি লিখবো না? না, আপনাকে যদি বলে যে রবীন্দ্রনাথের বাবার নাম কি, আপনি ওর এক্সাক্ট বাবার নাম বলতে হবে। আপনি ওর বাবা, চাচা, খালা, ফুফু এগুলোর নাম বললে তো আর হবে না। তো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে 2 মার্কস আপনি এক লাইন লিখলেও পাবেন। কিন্তু যেসব কোয়েশ্চেন গুলা, যেমন ধরেন কিভাবে আপনি ইংলিশে ভালো করবেন, আহ, এই জিনিসগুলোর ক্ষেত্রে এই কোয়েশ্চেনটাকে আপনাকে 2 থেকে 3 লাইনও লিখতে হতে পারে। তবে এক্ষেত্রে কিছু জিনিস প্যাটার্ন ফলো করা যায়। এক্ষেত্রে আমি মনে করি যারা সেন্টেন্স লিখতে পারে, যেমন ধরুন একটা সেন্টেন্সের প্যাটার্ন থাকে, আপনি সেন্টেন্স 3টা ফরম্যাটে লিখতে পারবেন: সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। এই 3টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে আপনি লিখতে পারবেন। তবে প্রশ্ন লেখার ক্ষেত্রে খুব সচেতন হতে হবে, বিকজ অফ এখানে 2 নাম্বার করে প্রায় 10 নাম্বার থাকে। তো এই ব্যাপারগুলোতে একটু প্রশ্নের ক্ষেত্রে একটু নজর দিতে হবে প্রশ্নের আনসারের ক্ষেত্রে। এরপর আসে ফ্লোচার্ট। এখন 3 নাম্বারে যে আরেকটা প্যাসেজ দেয় ওইটার উপর ফ্লোচার্ট লিখতে বলে, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি 5টা লিখলে 10 পাবেন। এখন আমরা নর্মালি কি এই ফ্লোচার্ট লেখার সিস্টেমে যায় না। আপনি যদি প্যাসেজ থেকে যদি দেখে দেখে যদি পয়েন্টগুলো লিখে দেন, আপনি একটা নাম্বারও পাবেন না। ফ্লোচার্ট লেখার কিছু সিস্টেম আছে। আপনারা যারা নিউজ পেপার গুলো পড়েন, মানে ইংরেজি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, ডেইলি স্টার বা অন্য পত্রিকাগুলো পড়লে দেখবেন যে উপরে যে হেডলাইন, ওই হেডলাইনটা সবসময় পয়েন্ট আকারে থাকে। অর্থাৎ ফ্লোচার্টে ওই সিস্টেমে লিখতে হবে। আপনি ফ্লোচার্টে কখনো চাইলেও আপনি ফ্লোচার্টে আপনি আই, উই, হি, সি এগুলো লিখতে পারবেন না। অনেকগুলো সিস্টেম আছে। যেমন ফ্লোচার্ট লেখার সময় আপনাকে অ্যামিজার মানে আপনার অক্সিলারি ভার্ব এগুলো ইউজ করা যাবে না। তো ফ্লোচার্ট লেখার যথেষ্ট নিয়ম কানুন আছে, আপনারা এতদিন হয়তো বা জানেন সেই বিষয়গুলা। তবে আমি একটা জিনিস বলবো, ফ্লোচার্ট কখনো উপরে প্যাসেজ দেখে লিখবেন না, কিছু সিস্টেম ফলো করবেন। যেমন জিরান দিয়ে করতে পারেন, যেমন ভার্বের সাথে আইএনজি, অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, অথবা ইনফিনিটিভ দিয়ে লেখার চেষ্টা করবেন। তাহলে এই পয়েন্টগুলো সুন্দর হবে। এরপর আর ফ্লোচার্টের উপর আমি তো একটা রিয়াদকে বলতে চাচ্ছি যে আমরা আসলে এই জি, বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আরেকদিন আরেকটা ক্লাসে আমরা আসলে আচ্ছা আচ্ছা বিষয়গুলো আচ্ছা, আলোচনা করবো। আমি চাচ্ছি যে আসলে একটু আমি জাস্ট চাচ্ছি যে ইংলিশে কিভাবে হ্যাঁ, ভালো রেজাল্ট করা যায় সেটা একটু আপাতত এখন এই মুহূর্তের জন্য একটু শর্ট টেকনিক্স আমরা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এগুলোর প্রত্যেকটা টপিকস রিলেটেড একটা লং টাইম একটা আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন ইংলিশে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, প্রথমত আপনার বেসিক খুব ভালো থাকতে হবে। এখন আপনি যদি ইংলিশে প্রথমত আপনার মনে যে ভয় ইংরেজির প্রতি, সেটা দূর করতে হবে। আর মনের ভয় দূর না করলে আপনি অর্ধেকই ইংলিশে প্রথমে ফেল করে ফেলবেন। তো পরীক্ষার হলে প্রথমত, আর এখন যেহেতু আপনারা কোয়ারেন্টাইন সময় পার করছেন, আহ, মানে যেহেতু আমাদের এখন অফ ডে, মানে দেশের অবস্থার কারণে, করোনা ভাইরাসের কারণে যেহেতু অফ ডে, আপনি এই সময় সময় পাচ্ছেন। তো ইংলিশে যা আগে পড়ছেন সেই সব জিনিস চিন্তা কর, আবার একটু রিপিট করে নিবেন। আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভালো করতে হলে আপনাকে প্রথমত ফ্লো চার্টের উপর গুরুত্ব দিবেন, কোয়েশ্চেন মার্কের উপর গুরুত্ব দিবেন, উইথ ক্লু, উইদাউট ক্লু, গ্যারেন্ট। এই 3টা যদি কমন ফেলতে পারেন, বা পরীক্ষা যদি এই 3টা যদি আপনি ভালোভাবে পারেন, আপনার পরীক্ষা 60% এমনি ভালো হয়ে যাবে। কারণ উইথ ক্লু, উইদাউট ক্লু আর আর হচ্ছে রিয়ারেন্ট, এই 3টা যাদের মোটামুটি পারে বা ভালো মার্কস তুলতে পারবে, তারা এমনি কিন্তু কি হয়ে যায়, 60% মার্কস পাওয়া যায়। আর ফ্লো চার্ট আর কোয়েশ্চেন আনসার এগুলো মোটামুটি সবাই লিখতে পারে। ঠিক আছে। আর বাকি প্যারাগ্রাফ থাকে আপনার, বিভিন্ন গ্রাফ এন্ড চার্ট থাকে। গ্রাফ এন্ড চার্টের কিছু রুলস থাকে, নিয়ম কানুন থাকে লেখার ক্ষেত্রে, ওগুলা মোটামুটি ফলো করলে হয়। আর মোটামুটি প্র্যাকটিস করলে আপনি মোটামুটি ইংলিশ পাস করার কোনো ভয়ের কোনো কারণ নাই, এমনি আপনি রেজাল্ট ভালো করতে পারবেন। তবে প্রথমত আপনাকে ইংরেজির প্রতি ভয়টা দূর করেন, তারপর নিয়মিত পড়াশোনা করেন, বুঝে পড়ার চেষ্টা করেন। দরকার পড়লে আপনি, এখন তো আমাদের এখন অনেক ডিজিটাল যুগ, আপনি যে ওয়ার্ডটা বুঝেন না সেটা দরকার হলে বাসায় গুগল ট্রান্সলেটর আছে। মানে সেন্টেন্স না বুঝলে গুগল ট্রান্সলেটর যে যে অ্যাপস গুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, অথবা ওয়ার্ড ভোকাবুলারি যে অ্যাপস গুলো আছে ওগুলো ইউজ করে দেখবেন। তবে আমরা যতই, আমরা যেটার জন্য ইংলিশে ভয় পাই সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা ওয়ার্ড দেখি বয়ে ওইটা রেখে দিই। কিন্তু আপনাকে এই জিনিসটা টেন্ডেন্সি রাখতে হবে, আপনি যখন একটা ওয়ার্ড পাবেন সেই ওয়ার্ডটা প্রথমত কোন পার্টস অফ স্পিচ সেটা সেটা চিন্তা করবেন, তারপর সেটাকে ভোকাবুলারিতে বা কোনো অ্যাপস থাকলে ওইটা দিয়ে সার্চ দিয়ে খুঁজে বের করবেন। তবে আপনি মোটামুটি ইংলিশে ভালো করতে পারবেন। এই হচ্ছে আমার মানে ধন্যবাদ রিয়াদকে। পরামর্শ। আসলে স্টুডেন্টদেরকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। আমাদের স্টুডেন্ট অলরেডি কমেন্ট করেছে, যেমন আরজু কমেন্ট করেছে সামারে নিয়ে কিছু বলার জন্য, মহুয়া হুম, মন করেছে থিম নিয়ে কিছু বলার জন্য। তা আমি প্রত্যেককে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ আমাদের সামারি থিম নিয়ে এসব বিষয় নিয়ে কিছুক্ষণ পরেই আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি আসলে আমাদের আজকের লাইভ সেশনের যে মূল বিষয় সেটা হচ্ছে যে ইংলিশের বিষয়টা ছিল পোয়েম, এবং আমাদের অ্যাকাউন্টিং এর বিষয়টা ছিল যে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে স্যালারি এবং ওয়েজেস শিট, ওই বিষয় নিয়ে আমরা সাধারণত আলোচনা করবো, অর্থাৎ যেটাকে আমরা বেতন ও মজুরি বলি। ওকে ফাইন, এখন আমরা সরাসরি আমাদের মেইন টপিকসে চলে যাব। তা আমি সব স্টুডেন্টদেরকে একটু রিকোয়েস্ট করছি যে এখন আমরা বেতন ও মজুরি রিলেটেড কিছু কথা বলবো,
তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলম রেডি হলে আমাদের একটু কমেন্ট করে জানাও। আমাদের যে শ্রদ্ধেয় স্যার যিনি আছেন যে আব্দুল আলিম, সে এখন আমাদেরকে বেতন ও মজুরির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবেন। সবাইকে একটু রিকোয়েস্ট করবো খাতা কলম রেডি থাকলে আমাদের একটু কমেন্ট করে জানাও। জীবন, হ্যাঁ, ধন্যবাদ রুবেল স্যারকে। আমি রুবেল স্যারকে একটা কোশ্চেন, হ্যাঁ জি অবশ্যই। রুবেল স্যার আমার জন্য কি কোনো সময় নির্দিষ্ট আছে নাকি আমি ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারবো? আজকে আমরা একই সাথে দুইটা বিষয়ে ক্লাস নিব। তা আমি জি আসলে জি basically বলবো যে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা আশা করি এই চ্যাপ্টারটা অনেক ভালোই পারে, কারণ এটা খুবই একটা সহজ একটা চ্যাপ্টার, খুব ভালো পারে এটা আশা করি। আমি সাধারণত একটু বলবো যে আসলে আমাদের এই চ্যাপ্টারটার কিছু বেসিক টপিকস এবং কিছু রাইট 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 কনফিউজিং কিছু রাইট এন্ট্রি আছে এখানে, ওই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। যেমন প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, এই বিষয়টা রাইট একটু কনফিউজিং, এই বিষয়টা নিয়ে একটু ওকে আলোচনা করবেন। জাবেদা কিভাবে প্রদান করতে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। এবং আসলে ওকে নিট অথবা মোট, এই নিট বললে কি কাজ করতে হবে, মোট বললে কি কাজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা, মানে টোটাল কথা হচ্ছে যে কি পয়েন্ট গুলো এই আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা, আচ্ছা আমাদের ঠিক আছে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে ফেলেছে যে আসলে তারা খাতা কলম সবকিছু নিয়ে রেডি হয়ে গেছে। আপনি শুরু করতে পারেন। আচ্ছা ধন্যবাদ আমি একটু আমি চাইছি যে সংক্ষেপে যত বেশি আলোচনা করা যায়। আচ্ছা ঠিক আছে রুবেল স্যার, আমি আপনার কথাটা বুঝেছি। আমি স্টুডেন্টদেরকে বলবো আমি যখনই কোনো টপিকস নিয়ে আলোচনা করব কিছু বলবো, যদি না বোঝেন সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি তার রিপ্লাই দেওয়ার আচ্ছা চেষ্টা করব। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি। জি জি জি। কমেন্ট গুলো কি আমি দেখতে পারবো এখানে? আবার কমেন্ট আমাদের গুলো স্ক্রিনে? আপাতত দেখা যাচ্ছে না, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম হয়তো ট্রাই আচ্ছা করব। ঠিক আছে, বাট আমি ওকে। কমেন্ট গুলো বলে দিব, স্টুডেন্ট আপনার পড়া রিলেটেড যদি কোনো আচ্ছা কমেন্ট করে বলে আমি জানিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে ওকে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ রুবেল স্যারকে। প্রথমত আমি স্টুডেন্টদেরকে সবাইকে, স্টুডেন্ট না, আমি সবাইকে ভাই বলে সম্বোধন করছি, সবাই ভাই বোন বলে সম্বোধন করছি। প্রথমত মজুরি ও বেতন যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার নাম্বার 7, ওইখান থেকে পরীক্ষায় প্রতি বছরই কোয়েশ্চেন আসে। সো চিটাং বোর্ডে এখান থেকে পরীক্ষা, এই চিটাং বোর্ডে এখান থেকে কোয়েশ্চেন আসে এবং যে স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেনগুলো আসে মোটামুটি আমি আশা করি আপনারা যেহেতু অলমোস্ট এক্সাম নক অন দ্য ডোর, আপনারা এক্সপার্ট হয়ে গিয়েছেন। তারপরও আমি বেসিক্যালি এখান থেকে কিছু কিছু অবজেক্টিভ আসে, ক্রিটিক্যাল টাইপসের অবজেক্টিভ, কিংবা আপনারা সবাই ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশন দিবেন। ভার্সিটি অ্যাডমিশনে এখান থেকে কিছু অবজেক্টিভ আসে সেকশন রিলেটেড, দ্যাট মিনস ধারা রিলেটেড কিছু কোশ্চেন আসে। আমি আজকে এগুলো নিয়ে আলোচনা করব। আসলে মজুরি ও বেতন যেটা, সেটা প্রথম আমরা যদি বেসিক্যালি প্রত্যেকটা অর্গানাইজেশনে যে শ্রমিক এবং কর্মচারী থাকে, মাস শেষে ওনাদেরকে বেতন দিতে হয়। সো মাস শেষে একজন শ্রমিক কিংবা কর্মচারী কি পরিমাণ বেতন পাবে, কি পাচ্ছে, কি তার কাছ থেকে কেটে রাখা হচ্ছে, মাস শেষে কি পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, ওটার জন্য আমরা একটা অঙ্ক করি, তার নাম হচ্ছে মজুরি ও বেতন বিবরণী। তো এই মজুরি ও বেতন এই চাপটা আমরা আমাদের মন মতো করতে পারবো না। আমি ইচ্ছা করে একজন শ্রমিককে বেশি টাকা দিতে পারবো না, আবার ইচ্ছা করলে কম দিতে পারবো না, আবার ইচ্ছা করলে বেশি খাটাতে পারবো না। কারণ হচ্ছে আমাদের যে শ্রমিকদের যে ইয়েটা আছে, মজুরি ও বেতন যেটা আছে, ওটা আমাদেরকে শ্রম আইন 2006 অনুসারে করতে হয়, লেবার অ্যাক্ট 2006। তো শ্রম আইন 2006-এ যা যা আছে আমি সব কিছু ওই অনুসারেই আমাকে করতে হবে। আচ্ছা, তো আমি এখান থেকে কিছু অবজেক্টিভ আসে সেটা সম্পর্কে একটু বলি। প্রথমত মজুরি ও বেতন। মজুরি কি, বেতন কি? শ্রম আইন 2006 সেকশন 2 ধারা 2, এখানে আমি আপনারা কিন্তু একটু আমার বলি, শাহিন স্যার একটু বলি, আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো এই যে আমাদের যে সালগুলো বলছে, যে ধারাগুলো বলছে, এগুলো অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখো, কারণ এগুলো ভার্সিটি অ্যাডমিশন অথবা এইচএসসি পরীক্ষার রাইট অবজেক্টিভ রাইট রাইট খুবই গুরুত্বপূর্ণ। রাইট জি স্যার। জি, আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা বিশেষ করে ধারাগুলো খেয়াল করবেন। কারণ আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখেন, এইচএসসি তে যদিও খুব একটা আসে না, কিন্তু আপনি যখনই ভার্সিটি অ্যাডমিশনে যাবেন, বিশেষ করে চিটাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি প্রতি বছরই ধারা থেকে কোয়েশ্চেন করে। সো আপনারা যদি এখান থেকেই শিখে যান তাহলে আপনাদের আর কষ্ট করতে হবে না। আর একটা জিনিস, আপনাদের কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের
আপনারা প্রিপারেশন নেওয়ার সময়টা কম পাবেন, যেহেতু আপনাদের এইচএসসি পিছাচ্ছে। সো এখন থেকেই প্রিপারেশন নিতে থাকেন। সো প্রথমে যদি আমি বলি মজুরি এবং বেতন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? শ্রম আইন 2006 ধারা উপধারা 45 সেকশন 2 সাবসেকশন 45, এখানে বলা হচ্ছে শ্রমিক মজুরি জিনিসটা কি বলা হচ্ছে, মাস শেষে শারীরিক পরিশ্রমের জন্য প্রতিষ্ঠান যে টাকা দিবে সেটা হচ্ছে মজুরি। শারীরিক কিংবা কায়িক পরিশ্রমের জন্য যেটা দিবে সেটা হচ্ছে মজুরি। আর মানসিক পরিশ্রমের জন্য যেই টাকাটা প্রদান করা হয় এমপ্লয়ীদেরকে তার নাম হচ্ছে বেতন। ওকে, এবার যদি বলি মজুরি এবং বেতন কখন কোনটা দেওয়া হয়, শ্রম আইনে বলা আছে যে মজুরি দেওয়া হবে প্রতিদিন কিংবা সপ্তাহের শেষে, দিনের শেষে কিংবা সপ্তাহের শেষে মজুরিটা প্রদান করা হয়। আমরা জানি যাদেরকে মজুরি প্রদান করা হয় তাদেরকে নর্মালি আমরা শ্রমিক বলি। মজুরিটা হিসাব বিজ্ঞানের প্রত্যক্ষ খরচ। সো যাদেরকে মজুরি দিব তাদেরকে আমরা নর্মালি শ্রমিক বলে থাকি। আর বেতন কারা বলেছি, যে মানসিক শ্রমের জন্য যারা মাস শেষে যে টাকাটা আমি যাদেরকে দিব, এবং এটা আমি মাসের শেষেই দিব, সাপ্তাহিক ভিত্তিতে দিব না। তাহলে আমি বেতন দিব কখন? মাসিক ভিত্তিতে যে বেতনটা দিব মানসিক পরিশ্রমের জন্য, তার নাম হচ্ছে বেতন। তাহলে বেতন কাকে দেওয়া হয়? যারা ম্যানেজার লেভেলে যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, অফিসার, এক্সিকিউটিভ ম্যানেজার যারা, তাদেরকে দেওয়া হয় বেতন। তাহলে মজুরি এবং বেতন নিয়ে আমরা ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। এরপরে ধরুন একজন শ্রমিক কাজ, ছিল একজনে বলেছে যে আপনি যে সেকশন সাবসেকশন যেগুলো বলেছেন ওটা আরেকবার একটু বলার জন্য। আচ্ছা, মজুরি সম্পর্কে বলা আছে শ্রম আইন 2006 ধারা 2 উপধারা 45 সেকশন 2 সাবসেকশন 45। ধন্যবাদ। ওকে, ধরুন একজন শ্রমিক কতদিন কাজ করবে? সে কি সারাদিন কাজ করবে? না। শ্রম আইন 2006 ধারা 100 সেকশন নাম্বার 100 বলা আছে একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। ধারা 100 বলা আছে একজন শ্রমিক দৈনিক 8 এবং এক সপ্তাহে 6 দিন, টোটাল 6-48 ঘন্টা কাজ করবে। শ্রম আইনে বলা আছে যে একজন শ্রমিক নর্মালি সাধারণত 8 ঘন্টা 6 দিন 48 ঘন্টা কাজ করবে। এটা হচ্ছে তার দৈনিক কাজ, তাকে এই করতে হবে। তাহলে কি কোন শ্রমিক অতিরিক্ত কাজ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। যে পরিমাণ সময় নির্ধারণ করা হয়েছে 8 ঘন্টা করে 6 দিন 48 ঘন্টা, এই দিন 8 ঘন্টার অতিরিক্ত যদি কোনো কাজ করে তাকে বলা হচ্ছে ওভার টাইম। আমরা এই সম্পর্কে জানি ওভার টাইম কি। ওভার টাইম মানে হচ্ছে আমাদের জন্য যে পরিমাণ সময় নির্ধারিত, পার ডে 8 আওয়ার্স কাজ করতে হবে। 8 ঘন্টার বেশি কাজ করা মানেই ওভারটাইম। যদি 8 ঘন্টার বেশি কাজ করে তাহলে তাকে ওভারটাইম হিসেবে করা হবে। তাহলে একজন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করবে। সে চাইলে 8 ঘন্টার বেশি কাজ করতে পারে। যদি 8 ঘন্টার বেশি কাজ করে তাকে বলা হচ্ছে ওভারটাইম। তাহলে আমি বারবার ওভারটাইমটাকে একটু সেপারেট করে কেন বলছি, কারণ হচ্ছে সেকশন 108 শ্রম আইন 2006 ধারা 108 আছে যে একজন শ্রমিক যদি ওভারটাইম করে তাকে দ্বিগুণ বেতন দিতে হবে। মানে কি, আমি উদাহরণ দিয়ে বলছি। ধরুন মিস্টার এক্স, উনি একটা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বিকাল 5টা 8 ঘন্টা কাজ করে। তাহলে এই 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় ওনাকে 10 টাকা করে দেওয়া হয়। তাহলে এটা স্বাভাবিক কাজ, তাকে স্বাভাবিক 8টা 5টা ডিউটি করতে হবে, প্রতি ঘন্টার জন্য তাকে 10 টাকা। কোনো কারণে যদি সে 5টার পরে অতিরিক্ত আরো 2 ঘন্টা কাজ করে তাহলে তাকে দিতে হবে স্বাভাবিক মজুরি 10 টাকা যদি হয়, তাহলে তাকে অতিরিক্ত কাজের জন্য ডাবল, দ্যাট মিনস 20 টাকা করে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? স্বাভাবিক যদি 10 টাকা করে দেয়, ওভারটাইমের জন্য তাকে দ্বিগুণ দিতে হবে, দ্যাট মিনস 20 টাকা করে দিতে হবে। কোথায় আছে এটা? শ্রম আইন 2006 ধারা 108। ওভারটাইম সম্পর্কে বলা আছে শ্রম আইন 2006 ধারা 108 বলা আছে যে শ্রমিকদেরকে ওভারটাইম যদি করানো হয় তাহলে তাকে স্বাভাবিক মজুরির দ্বিগুণ টাকা দিতে হবে। কথা কি ক্লিয়ার? ওভারটাইম সম্পর্কে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান। আচ্ছা, এরপরে যদি আমি বলি
তাহলে যে একজন শ্রমিক যদি কাজ করে সে কখন পাবে, বেতন কখন পাবে? একটা মাস শেষ হয়ে গেলে পরবর্তী মাস 7 দিনের মধ্যে, 7 কর্মদিবসের মধ্যে, আমি কিন্তু একটা কথা বলেছি 7 দিবস, 7 দিন না কিন্তু, মানে পরবর্তী সময়ে 7 দিনের মধ্যে, ধর আপনার মাস শেষ হলো শুক্রবারে, তাহলে আপনি স্যালারি কখন পাবেন? 7 দিন পর, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। শুক্রবার কিন্তু কর্মদিবস না, শুক্রবার বাদ শনি। তাহলে পরবর্তী শনি কিংবা রোববারের মধ্যে আপনাকে স্যালারিটা দিয়ে দিতে হবে, এটা শ্রম আইনে বলা আছে। আচ্ছা, এবার যদি আমি প্রভিডেন্ট ফান্ড নিয়ে কিছু বলি। প্রভিডেন্ট ফান্ড বেসিক্যালি জিনিসটা কি? প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা এর আগে যদি আমি আরেকটু বলি, মজুরি ও বেতনকে 3টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 3টা ভাগে। এক হচ্ছে মোট অর্জন। মোট অর্জনটা কি? মোট অর্জনটা হচ্ছে এই মাসে কাজ করে প্রতিষ্ঠানের কাছ থেকে আমি কি কি পেলাম, সবগুলো যোগ করলে মোট অর্জন। এই মাসে কাজ করে আমার প্রতিষ্ঠান থেকে কি কি পেলাম, কি কি পেতে পারি? আমি মূল মজুরি, যেটাকে বলে বেসিক স্যালারি, মূল মজুরি, এটার সাথে আনুষঙ্গিক কিছু ভাতা থাকতে পারে, যেমন ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, ওভার টাইম। তাহলে সহজ কথায় যদি বলি, যত প্রকার ভাতা সবগুলো অর্জন পাশে বসবে। তাহলে মাস শেষে আমি আমার কাজের জন্য প্রতিষ্ঠান থেকে কি কি পাচ্ছি সবগুলোকে মোট অর্জন। মোট অর্জন কি সেটা আপনাদের বইয়ে চার্ট হিসাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। আমি একটু বলি ওভারটাইম সম্পর্কে। তো বললাম মহার্ঘ ভাতা, একটা কথা আছে ডিয়ারলেন্স অ্যালাউন্স, মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা হচ্ছে কি, যখনই বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন শ্রমিকদেরকে প্রতিষ্ঠান এক্সট্রা একটা অ্যালাউন্স দেয়। ধরেন নর্মালি করোনা আগে চাউলের কেজি ছিল 50 টাকা, এখন চাউলের কেজি হয়ে গেছে 80 টাকা। তাহলে যেই শ্রমিক 5,000 টাকা স্যালারিতে কাজ করত, উনি আগে 50 টাকা ধরে যে চাল খেত, তার পক্ষে 80 টাকা ধরে চাল যদি খেতে হয় তাহলে তার একটু সমস্যা পড়ে যাবে। জন্য প্রতিষ্ঠান কি করে, শ্রমিকদেরকে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কিংবা বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় কিংবা দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো থাকে, তখন শ্রমিকদেরকে এক্সট্রা একটা ইউটিলিটি হিসাবে, সুবিধা হিসাবে একটা ভাতা দেয়, তাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। ভাতা থাকলেই অর্জন, কমিশন ভাতা, মহার্ঘ ভাতা থাকলে সেটা অর্জন পাশে লিখবো আমরা। ওকে, তাহলে আমরা ভাতা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম, অর্জন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা আসি কর্তন। কর্তন কি হচ্ছে, মাস শেষে একজন শ্রমিকের কাছ থেকে কিছু কিছু টাকা কেটে রাখা হয়, তার যে মোট অর্জন, সে মোট অর্জন থেকে তার কিছু পরিমাণ টাকা কি কি কেটে রাখা হয়। যেমন এটার মধ্যে সবচেয়ে কমন যে জিনিসটা প্রভিডেন্ট ফান্ড, যেটাকে বলি ভবিষ্যৎ তহবিল, তারপর অগ্রিম বেতন কর্তন। অগ্রিম বেতন, ধরেন আমি বেতন অ্যাডভান্স নিয়ে নিয়েছি, এই মে মাসের বেতন এপ্রিল মাসে অ্যাডভান্স নিয়ে নিলাম, পরবর্তীতে মে মাসের যখন বেতন আসবে তখন আমার কাছ থেকে এই কিছু কিছু টাকা কেটে রাখা হবে। অগ্রিম মজুরি কর্তন, কিংবা আমি যদি ঋণ নিই তাহলে সেই জন্য কর্তন। তাহলে এই জিনিসগুলো কর্তন পাশে আমাদেরকে বসবে। ভবিষ্যৎ তহবিল নিয়ে যদি একটু বলি, ভবিষ্যৎ তহবিলটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভবিষ্যৎ তহবিল বেসিক্যালি কি, এটা কিভাবে উদ্ভব হয়? যখনই কোনো একজন এমপ্লয়ি জব ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয়, টাকা পায় না একসাথে, অনেকে বলতে শুনেছি যে চাকরি ছেড়ে দিয়ে এত টাকা পাচ্ছে, এত টাকা পাচ্ছে। বেসিক্যালি এই টাকাগুলো পেনশনের হ্যাঁ, টাকা বলি। পেনশনের টাকা বলি। ভবিষ্যৎ তহবিলের মধ্যে কিছুটা পার্থক্য আছে, পেনশন আর ভবিষ্যৎ তহবিলের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তারপরেও আমরা যদি বলি যে চাকরি ছাড়লে যে আমাদের অনেকগুলো টাকা পায় একসাথে, পেনশন তো মাসে পায়, কিন্তু ভবিষ্যৎ তহবিল হচ্ছে, ধরেন মনে করেন কেউ চাকরি ছেড়ে দিল, গভর্নমেন্ট জব, সঙ্গে সঙ্গে সে কি করলো, 50 লক্ষ টাকা পেলো। এই যে চাকরি ছাড়ার পর একসাথে টাকা পাচ্ছে, এই টাকাগুলোকে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা। তাহলে এই টাকাগুলো কি, এই টাকাগুলো বেসিক্যালি আমার টাকা, ওই যে প্রতি মাসে মাসে আমার স্যালারি টাকাটা কেটে ফেলা হচ্ছে একটু 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 করে, আমি চাকরি ছাড়ার পর ওই টাকাটাই আমাকে দেওয়া হচ্ছে। এখন কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ভাই আমি যদি 30 বছর চাকরি করি, আমি চাকরি করার পরে 50 লক্ষ টাকা পেলাম, তাহলে কি আমার কাছ থেকে এত টাকা কাটা হচ্ছে? বিষয়টা
তেমন না, আমি একটু ক্লিয়ার করি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। শ্রম 6 ধারা 264 সেকশন নাম্বার 264 ধারা 264-তে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে বলা আছে। প্রভিডেন্ট ফান্ড কি, কোনো একজন শ্রমিক কর্মচারী যদি ওই প্রতিষ্ঠানে 1 বছর চাকরি পূর্ণ হয়, ওই 1 বছরের পর থেকেই তার প্রভিডেন্ট ফান্ড কাউন্ট করা। কোনো একজন শ্রমিক যদি প্রতিষ্ঠানে 1 বছর চাকরি পূর্ণ হয়, 1 বছর পরে ওই প্রতিষ্ঠান থেকে উনি প্রভিডেন্ট ফান্ড পাবে। বাংলাদেশের ভিত্তিতে কিংবা বাংলাদেশে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, ওইটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেমন কিছু কিছু কোম্পানি 6 মাস চলে পর থেকে প্রভিডেন্ট ফান্ড চালু করে। বাট আমাদেরকে যদি পরীক্ষায় আসে, তাহলে আমাকে অবশ্যই লেবার অ্যাক্ট ফলো করতে হবে, শ্রম আইনে যেটা বলা আছে সেটাই দেখতে হবে আমাকে। তাহলে 1 বছর যদি পূর্ণ করবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে। কত টাকা পাবে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের জন্য আমার কাছ থেকে কত টাকা কাটা হবে বলা হচ্ছে। একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান আমার যে বেসিক স্যালারি, মূল বেতন, যেটা মূল বেতনের 7% মিনিমাম টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখতে পারে। আবার বলছি, আমার স্যালারি, সে বেসিক স্যালারির মিনিমাম 7%, ম্যাক্সিমাম হতে পারে 10% ম্যাক্সিমাম দ্বারা, অথবা মিনিমাম 7% টাকা আমার প্রভিডেন্ট ফান্ড বাবদ কেটে রাখবে। আচ্ছা, এখানে আমরা মাঝে কন্ট্রিবিউশনারি প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড কর্তৃক নিয়োগকর্তার দান, শ্রমিকের দান, এই জিনিসটা কি বলা হচ্ছে যে একজন শ্রমিকের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ যেই পরিমাণ টাকা কাটা হবে, ঠিক ওই পরিমাণ টাকা দিয়ে দিবে। আবার বলছি, ধরুন আমার কাছ থেকে প্রভিডেন্ট ফান্ড বাবদ 10 টাকা কেটে রাখলো প্রতিষ্ঠান কি করবে, তার নিজের গা থেকে 10 টাকা দিয়ে 10 যোগ 10 সমান 20 টাকা, 20 টাকা দিয়ে আলাদা একটা ফান্ড করবে। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। অর্থাৎ আমার কাছ থেকে যে পরিমাণ টাকা কাটা হচ্ছে, ঠিক ওই পরিমাণ টাকাও প্রতিষ্ঠান কি করবে, ওই শ্রমিকের জন্য আলাদা করে একটা ফান্ডে রেখে দিবে। তাহলে এই যে যখন আমি চাকরি ছাড়বো, তখন ওই টাকাটা প্রতি মাসে 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 যে আমার কাছ থেকে কাটা হচ্ছে, প্রতিষ্ঠান যে আমাকে দিচ্ছে, ওই টাকাটা জমা হয়ে তার সাথে প্লাস কিছু ইন্টারেস্ট প্রভিডেন্ট ফান্ডে খুব ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা, মজুরি বেতন আপনারা সবসময় এই জায়গায় ভুল করেন। প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান শুধু কর্তন পাশে বসবে। প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান শুধুমাত্র কর্তন পাশে লিখবো। আর যদি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কোনো টাকা দেয়, সবসময় কিন্তু নিয়োগকর্তার টাকা উল্লেখ থাকে না। যদি প্রশ্নে বলা থাকে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, তাহলে নিয়োগকর্তার টাকাটা একবার অর্জন পাশে লিখবো আর একবার কর্তন পাশে লিখবো। তাহলে কি বললাম, প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান শুধুমাত্র কর্তন পাশে বসবে, আর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান যদি বলে, একবার অর্জন পাশে বসবে আর একবার কর্তন পাশে বসবে। এবার আপনারা মাঝে মধ্যে কোশ্চেন করেন যে ভাইয়া, অর্জন পাশে একবার লিখলাম, কর্তন পাশে একবার লিখলাম, প্লাস মাইনাস হয়ে গেল, লিখার দরকার কি? খুব সুন্দর কথা, লিখার কি দরকার কি? আমি যখন প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান লিখবো, যখন আমি লিখবো না, তখন ধরেন আমার মোট অর্জন হচ্ছে 100 টাকা। নিয়োগকর্তার দান যখন যোগ করব, তখন আমার মোট অর্জন হয়ে যাবে 110 টাকা। আমার কিন্তু মোট অর্জন বেশি দেখাচ্ছে। তাহলে যদি আমি মোট অর্জনটা, নিয়োগকর্তার দানটা যদি মোট অর্জনে না দেখাই, তাহলে আমার মোট অর্জন কিন্তু কম দেখাবে, ওই জন্য আমাকে যোগ করতে হবে। তাহলে আপনি একটা কথা বলতে পারেন, তাহলে আমি বাদ কেন দিব? কেন বাদ দিব? কারণ নিয়োগকর্তার দান যেটা, সেটা কি আমাকে প্রতি মাসে মাসে দেওয়া হচ্ছে? প্রতি মাসে মাসে দেওয়া হচ্ছে না। ওই টাকাটা আমাকে দেওয়া হবে যখন আমি চাকরি ছেড়ে দিব, তখন আমাকে টাকাটা দেওয়া হবে। ওই জন্য প্রতি মাসের যখন আমরা স্যালারি শিট তৈরি করব, তখন নিয়োগকর্তার দানটা আমি মাইনাস হিসাবে দেখাবো। তাহলে সিম্পল কথা, প্রভিডেন্ট ফান্ডে শ্রমিকের দান কর্তন পাশে বসবে, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান একবার অর্জন পাশে বসবে, একবার কর্তন পাশে বসবে। কথা কি ক্লিয়ার? ওকে, এবার যদি একটু বলি যে নিট মজুরি বা নিট বেতন কিভাবে বের করব। সিম্পল, মোট অর্জন যত টাকা,
ওইখান থেকে মোট কর্তন বাদ দিলে নিট বেতনটা আসবে। সাপোজ আমার এপ্রিল মাসের একজন এমপ্লয়ের মোট অর্জন হচ্ছে 100 টাকা, তার কাছ থেকে কাটা হলো মোট কর্তন হচ্ছে 30 টাকা, তাহলে তার নিট 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 বেতন কত? 100 মাইনাস 30 সমান 70 টাকা হচ্ছে তার নিট বেতন কিংবা নিট মজুরি। কথা কি ক্লিয়ার? আমাকে কি শুনতে পাচ্ছেন রুবেল স্যার? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? না, আপাতত কোনো কোয়েশ্চেন নেই। তার মানে মূল কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, যদি আমাকে প্রশ্নে বলা থাকে যে মোট মজুরি নির্ণয় করো, তাহলে শুধুমাত্র অর্জনগুলো যোগ করব, যখন আমাকে বলবে নিট অথবা প্রদেয়, তখন আমি মোট অর্জন থেকে কর্তন বাদ দিলে নিট অথবা প্রদেয় বের হয়ে যাবে। রাইট 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 রাইট। স্যার, এবার আমাদের একটু জাবেদা সম্পর্কে একটু যদি বলা হয়, জাবেদাগুলো। ওকে, এটার আগে আমি একটু ছোট করে একটা কথা বলি। মাঝে মধ্যে বেতন বিবরণী কিংবা রেজিস্টার বলে। আমি যদি একটু বলি, আপনাদেরকে যদি বেতন বিবরণী কিংবা রেজিস্টার করতে বলে, তখন কিন্তু অঙ্কটা এই শীট আকারে করতে হবে। আপনারা হয়তোবা করেছেন, জানেন। প্রথম হচ্ছে ক্রমিক নাম, শ্রমিকের নাম, এরপরে ডেজিগনেশন, এরপরে মোট অর্জন, এরপরে থাকবে মোট কর্তন, তারপরে থাকবে নিট বেতন। দ্যাট মিনস যদি আমাকে মজুরি বিবরণী কিংবা বেতন বিবরণী কিংবা রেজিস্টার বলে, তখন আমি সেটা কিন্তু পাশাপাশি লিখবো। ওই যে একটা বড় ফ্লো চার্ট থাকে আমাদের, সেই চার্ট হিসাবে আমরা এটা লিখবো, ঠিক আছে? আর যদি আমাকে বেতন বিবরণী কিংবা মজুরি বিবরণী কিংবা রেজিস্টার যদি বলে, তখন কিন্তু আপনি চার্ট আকারে না করলে আপনাকে 1 নাম্বারও দিবে না। আপনাকে কিন্তু বিবরণী কিংবা রেজিস্টার বললে ওই চার্ট আকারে করতে হবে, পাশাপাশি মোট অর্জন থাকবে, মোট কর্তন থাকবে, নিট বেতন থাকবে। কথা কি ক্লিয়ার? ওকে। আর যদি মোট মজুরি বের করতে, বিবরণী বা রেজিস্টার বললে সেটা হরিজন্টাল আকারে হবে। রাইট রাইট, হরিজন্টাল আকারে হবে পাশাপাশি। এই বিবরণী বা রেজিস্টার ছাড়া যদি বলে যে মোট অর্জন, মোট কর্তন অথবা নিট, তাহলে এটাকে ভার্টিক্যালি হবে, ভার্টিক্যালে করতে হবে, উপর নিচে করে। জাস্ট আমরা ক্রমিক নাম্বার, শ্রমিকের নাম, বিবরণ, শ্রমিকের নাম কি 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 বিবরণ পাচ্ছে, মূল বেতন, ওভারটাইম মজুরি, বাড়ি ভাড়া, এভাবে আমরা নিচে নিচে করে ফেলতে পারবো। কিন্তু কম্পালসারি হচ্ছে আমাকে যদি বিবরণী যদি বলে কিংবা রেজিস্টার যদি বলে, তখন কিন্তু আমাকে হরিজন্টালি করতে হবে। ওই যে ওইটা, এটার নিচে কয়েকটা সাইন থাকবে, উপরে মাস থাকবে, বছর থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, নিচে একটা সাইন থাকবে, কয়েকজনের সাইন থাকবে। অর্থাৎ হচ্ছে যে ওই বিবরণী বা রেজিস্টার বললে অর্থাৎ প্রত্যেকটা অর্জনের জন্য একটা ঘর, প্রত্যেকটা একটা ঘর, ওইটাই আলাদা আলাদা করে ঘর করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অর্জনের জন্য আলাদা আলাদা করে কলাম করতে হবে, প্রত্যেকটা কর্তনের জন্য আলাদা আলাদা করে কলাম করতে হবে। আচ্ছা, এরপর একটা কোশ্চেন আসছে মহুয়া থেকে, মহুয়া নামের একজন কোশ্চেন করছে যে জি 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 আপু, মোট বেতনটা যদি আরেকবার বলেন সংক্ষেপে, মোট বেতন। রাইট রাইট, মোট বেতন, মোট বেতন নাকি মূল বেতন? মোট বেতন, রাইট। মোট বেতন হচ্ছে আপু যে অর্জন আছে না, সবগুলো অর্জন যদি আমি যোগ করি, মোট অর্জন যেটা, সেটাই হচ্ছে মোট বেতন। কথা কিন্তু খেয়াল করবেন, মোট বেতন আর মোট অর্জন সেম, মোট বেতন আর মোট অর্জন সেম। কিন্তু যখনই আমাকে নিট বেতন বলবে, তখন কিন্তু আমাকে মোট অর্জন, দ্যাট মিনস মোট বেতন থেকে মোট কর্তনটা মাইনাস করলেই কিন্তু নিট বেতন। মোট অর্জন মানে হচ্ছে সবগুলো অর্জন যোগ করলে মোট অর্জন কিংবা মোট বেতন। নিট বেতন মানে হচ্ছে অর্জন থেকে কর্তনটা মাইনাস করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নিট বেতন। ধন্যবাদ। এবার আমাদের একটু খুব সংক্ষেপে একটু জাবেদা সম্পর্কে যদি বলা হয়, খুব সংক্ষেপে। ওকে ওকে, জাবেদা নরমালি আমরা কয়টা জাবেদা দিব? আমরা সর্বোচ্চ 3টা জাবেদা, সর্বনিম্ন 2টা জাবেদা। কখন 3টা, কখন 2টা জাবেদা। প্রথমে যদি বলি, প্রথমে যে আমরা জাবেদা দিব, সেই জাবেদায় যে প্রথমে আমরা লিখব, ছোট কোশ্চেন, একজনে কোশ্চেন করেছিল স্যালারির ম্যাক্সিমাম কত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয়? ম্যাক্সিমাম, অ্যাকচুয়ালি ম্যাক্সিমামের ব্যাপারে লেবার একটি কিছু বলা নেই, তবে সর্বোচ্চ 10% আমরা ধরি। শ্রম আইনে ম্যাক্সিমামের ব্যাপারে কিছু বলা নেই, তবে প্রতিষ্ঠানের দিক থেকে কিংবা বিজিএমইএ যে হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমইএ থেকে আমাদের যে রুলসটা এসছে, সেটাতে বলা হচ্ছে সর্বোচ্চ 10%, সর্বনিম্ন 7%, সর্বোচ্চ 10%। ওটা লেবার অ্যাক্টে না, এটা হচ্ছে বিজিএমই এর আওতাধীন আমাদেরকে যেটা বলা হচ্ছে। আচ্ছা,
জাবেদার ক্ষেত্রে সিম্পলি আপনাদেরকে আমি যেটা বলবো, প্রথম যে জাবেদাটা দিব সেই জাবেদা আমরা লিখবো যে বেতন হিসাব ডেবিট। আপনারা চাইলে নোট করতে পারেন, সহজে বলে দিচ্ছি আমি। বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিটে কি লিখবো? কিছু লিখবেন না, জাস্ট লিখবেন বেতন হিসাব ডেবিট। মজুরি যদি বলে মজুরি হিসাব ডেবিট। টাকাটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে আপনি একটা অঙ্ক করলেন না, ওই অঙ্কে মোট অর্জনের টাকাটা, মোট অর্জন কিংবা মোট বেতনের যে টাকাটা, ওই টাকাটাই এখানে বসবে। বেতন হিসাব অথবা মজুরি হিসাব ডেবিট। টাকাটা কত? মোট অর্জনের টাকাটা। প্রথম জাবেদার কথা বলছি আমি। প্রথম জাবেদায় বেতন হিসাব অথবা মজুরি হিসাব ডেবিট অর্জন কিংবা মোট বেতনে যে টাকাটা আসবে ওই টাকাটা লিখবো আমি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে ওই যে আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম, নোট করেছিলাম, ওটা দিয়ে বলি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম মোট অর্জন 100 টাকা, মোট কর্তন হচ্ছে 30 টাকা, আর নিট বেতন হচ্ছে 70 টাকা। এটা দিয়ে যদি বলি তাহলে আপনাদের ক্লিয়ার হবে। তাহলে আমি এখানে লিখলাম বেতন হিসাব ডেবিট 100 টাকা। ওকে, এর লিখবো ক্রেডিট পাশে কর্তন সমূহ। কর্তন সমূহ ক্রেডিট। কর্তন সমূহ মানে এর আগের অঙ্কে যেটা করেছি সে অঙ্কে কয়টা কর্তন আছে। অঙ্কে যদি 2টা কর্তন থাকে, 2টা কর্তন ক্রেডিট করব। যদি 3টা কর্তন থাকে, 3টা কর্তন ক্রেডিট করব। সে ফর এক্সাম্পল আগের যে অঙ্কটা, ওই অঙ্কে আমি সাপোজ ধরি 3টা কর্তন আছে। কি কি? আয়করের জন্য একটা কর্তন, ভবিষ্যৎ তহবিল একটা কর্তন, তারপর হচ্ছে কল্যাণ তহবিল একটা কর্তন। 3টা কর্তন পেয়েছি। তাহলে আমাদেরকে জাবেদা দিতে হবে কি? আয়কর হিসাব ক্রেডিট, ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, তারপর আপনি যেটা বললাম আমরা যে আরেকটা যে কর্তনের কথা বলেছি ওই কর্তন হিসাব ক্রেডিট। ওই 3টা কর্তন টাকাটা, টোটাল যেই টাকাটা, অর্থাৎ 4জন এমপ্লয়ি থাকলে 4জন এমপ্লয়ির টাকা যোগ করে যে টাকাটা আসবে সেই টাকাটা আমি ইন্ডিভিজুয়ালি লিখবো। কথা কি ক্লিয়ার? কর্তন সমূহ ক্রেডিট। প্রথমে লিখবো বেতন হিসাব ডেবিট, মোট বেতন কিংবা মোট অর্জনের টাকাটা। এরপরে কর্তন সমূহ একটা একটা করে লিখবো, ভবিষ্যৎ তহবিল, আয়কর, তারপর আপনার কল্যাণ তহবিল, কর্তনগুলো আলাদা আলাদা করে লিখবো। এরপরে আরেকটা যেটা হচ্ছে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। ক্রেডিট পাশে আরেকটা লাইন হবে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। প্রদেয় বেতন হিসাব ক্রেডিট কি লিখবো? ডেবিট থেকে যে 3টা ক্রেডিট আছে সেই 3টা ক্রেডিট মাইনাস করলে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা ধরেন মোট অর্জন পেয়েছি 100 টাকা, কর্তন পেয়েছি 3টা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 10 10 30 টাকা। তাহলে আমি প্রদেয় বেতনে লিখবো 100 মাইনাস 30 সমান সমান 70 টাকা। আমি এই কথাটা বোঝাতে পেরেছি? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মোট কথা হচ্ছে যে এটার শর্টকাট জাবেদা একটাই, যেটা বুঝাতে চাচ্ছেন, বেতন হ্যাঁ, হিসাব ডেবিট, যতগুলো ডেবিট কর্তন থাকবে সবগুলো সবগুলো ক্রেডিট, ক্রেডিট। এবং তারপরে প্রদত্ত বেতন হিসাব ক্রেডিট। হ্যাঁ, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এটা গেল প্রথম জাবেদা। বেতনের মধ্যে টাকা বসবে অর্জনের মোট। হ্যাঁ, মোট অর্জনের টাকাটা, রাইট। কর্তন হচ্ছে যতগুলো কর্তন ছিল প্রত্যেকটা কর্তনের ঘরে টাকাগুলো বসাবো। সুতরাং মোট বেতন থেকে কর্তনের টাকাগুলো মাইনাস করলে প্রদেয় বেতনের টাকা বের হবে। রাইট রাইট, প্রদেয় বেতনের টাকাটা বের হবে। এটা গেল, এটা হচ্ছে প্রথম জাবেদা। এই জাবেদাটা কেন করি? মানে এই জাবেদাটা করি আমরা যে এই মাস শেষে শ্রমিকদের কাছ থেকে এত টাকা অর্জন করলাম, এত টাকা বাদ দিলাম, এই টাকাটা আমি তাদেরকে দিব। যদি সময়ের জন্য বলতে পারছি না, আমি এখানে আরো কিছু মনে রাখার কিছু ট্রিক্স আছে, ইনশাআল্লাহ আরেকদিন বলবো। এরপর আসি সেকেন্ড জাবেদা। সেকেন্ড জাবেদা আমরা দিব যে মাস শেষে যে আমি শ্রমিকদেরকে টাকাটা দিয়ে দিচ্ছি, বেতনটা দিয়ে দিচ্ছি, ওই জন্য আমি সেকেন্ড জাবেদা দিব। তাহলে প্রথম জাবেদা আমি বলেছি প্রদেয় বেতন ক্রেডিট। মানে কি? প্রদেয় মানে এই টাকাটা আমি শ্রমিকদেরকে দিব, এখনো দেই নাই। তাহলে প্রদেয় বেতনে রেখেছিলাম 70 টাকা, এই টাকাটা আমি শ্রমিকদেরকে দিব। তাহলে 2 নাম্বার জাবেদা গিয়ে আমি জাবেদা দিব কি? শ্রমিকদেরকে আমি বেতনটা দিয়ে দিচ্ছি, ওই জন্য জাবেদা দিব। আচ্ছা, তো শ্রমিকদেরকে যদি আমি বেতনটা দিয়ে দেই তাহলে কি আমার প্রদেয় বেতন ক্রেডিট থাকবে? থাকবে না, আমার দায়টা কমে যাবে। এতদিন যেটা আমার দায় ছিল, শ্রমিকদেরকে বেতনটা দিয়ে দিচ্ছি, দায়টা কমে যাচ্ছে। দায় কমে গেলে ডেবিট, ওই জন্য প্রদেয় বেতন ডেবিট। রাইট? ক্রেডিট কি বসবে? আমি যদি শ্রমিকদেরকে বেতন দিই, আমার কি কমবে? আইদার নগদ টাকা অর ব্যাংকের টাকা কমবে। নগদান হিসাব ক্রেডিট অথবা ব্যাংক হিসাব
ক্রেডিট। যদি চেকের কথা উল্লেখ থাকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করব, আর যদি চেকের কথা উল্লেখ না থাকে নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝাতে পেরেছি? 2 নাম্বারটা হচ্ছে যে টাকাটা আমি দিয়ে দিচ্ছি, ওই জন্য যেই পরিমাণ টাকাটা দায় সৃষ্টি করেছি 1 নাম্বার যাবে দায়, ওই প্রদেয় বেতনকে ডেবিট করব এবং নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট করে দিব। ওকে, ওকে, সবাই বুঝতে পারছে। আর একটা কথা, ফার্স্ট জাবেদাতে যে প্রদেয় বেতনটা ক্রেডিট হয় তার আসলে মূল কারণটা হচ্ছে আমরা এখনো বেতন প্রদান করি নাই, শ্রমিকের কাছে আমরা দায়বদ্ধ, তার মানে আমাদের ওই জন্য দায় বেড়েছে, দায় বাড়ার হ্যাঁ কারণে প্রদেয় বেতন ক্রেডিট। আর ক্রেডিট করেছি, হ্যাঁ দ্বিতীয় জাবেদায় প্রদেয় বেতন ডেবিট হওয়ার কারণ হচ্ছে যে আমরা বেতনটা দিয়ে দায় দিলাম, আমাদের দায়টা কমে যাচ্ছে আমাদের। দায় কমলে ডেবিট। হ্যাঁ রাইট, ওই জন্য। আর কিছু কি আছে? হ্যাঁ, আরেকটা জাবেদা আছে, এই জাবেদাটা সব সময় দিতে হয় না। কখন দিব? যদি বলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা, যদি বলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, তখন আমরা থার্ড একটা জাবেদা দিব। এটা কিন্তু সব সময় দিতে হয় না। যদি বলে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার, তখন আমরা থার্ড একটা জাবেদা দিব। এই জাবেদাটা কি? এই জাবেদাটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ডেবিট, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ডেবিট, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট। এবার এটা এভাবে কেন হলো? আমি যে মজুরিও বেতন করছি, আমি প্রতিষ্ঠানের হয়ে করছি এটা, তাহলে প্রতিষ্ঠান যে থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা দিচ্ছে, এটার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কি বৃদ্ধি পাচ্ছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠান যে শ্রমিকের জন্য প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আলাদা রাখলো, এটার ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য ব্যয় হিসাব মানে প্রভিডেন্ট ফান্ড কর্তার দান, এটা ব্যয়, খরচ ব্যয় ক্ষতি ডেবিট, ওই জন্য প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ডেবিট। অন্যদিকে আমি কি তাকে টাকাটা এখন দিচ্ছি? না, এখন দিব না। ইন ফিউচার, ভবিষ্যতে যখন সে চাকরি ছেড়ে দিবে তখন আমি তাকে টাকাটা দিব। ওই জন্য এটা আমার আয় সৃষ্টি করবে। ওই জন্য শুরুতে একটা শব্দ যোগ করেছি, প্রদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব। ক্লিয়ার? ওই জন্য প্রদেয় প্রভিডেন্ট ফান্ড হিসাব ক্রেডিট একটা দায় সৃষ্টি করব আমি। তবে টাকাটা হবে ওই যে আমরা অঙ্কের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দানের যে টাকাটা ছিল, ওই টাকাটা জাস্ট এখানে রেখে দিব। ধন্যবাদ। আশা করি সকলেই বুঝতে পারছে। কারো কোয়েশ্চেন থাকলে ইনশাআল্লাহ তারা করবে, সেই মুহূর্তে আমি জানিয়ে দিব, তখন উত্তরটা দিলেই হবে। ধন্যবাদ। আমাদের ঠিক আছে, আব্দুল আলীমকে অনেক 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 বেশি ধন্যবাদ। এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, সেজন্য অনেক বেশি ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আমাদের রিয়াদ স্যারের কাছে চলে যাই। রিয়াদ স্যারকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, আশা করি রিয়াদ স্যার কিছু মনে করেনি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পয়েম, এবং পয়েম থেকে যে থিমটা আসে, পয়েম থেকে থিম কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আমাদেরকে রিয়াদ স্যার জানাবে। সকলকে বলবো একটু শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করো। এখন ইংলিশ ফার্স্ট পেপারের পয়েম এবং পয়েম থেকে কিভাবে থিম লিখতে হবে সেই বিষয়ে আলোচনা করবে আমাদের রিয়াদ স্যার। ধন্যবাদ রুবেল স্যার। আসলে রিয়াদ স্যার রুবেল স্যার যদি মানে এই পড়ানো বাদ দিয়ে উপস্থাপনা নেমে যায় তাহলে আরো ভালো শাইন করতে পারবো আশা করি। আর শাইন স্যার যে পরিমাণে এতক্ষণ পড়াইলো, আশা করি অ্যাকাউন্টিং কোথাও কখনো টাইম কিপিং এর চাকরি করলে বেতন কাউকে দিতে হলে আমার খুব কাজে দিবে। এই হচ্ছে অবস্থা। অবশ্যই 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 অবশ্যই। ধন্যবাদ। প্রথমত আমাকে আজকে যে বললো যে পয়েম থেকে কিভাবে থিম লিখতে হয় সেটা একটু দেখাতে বলতেছে, ঠিক না? হ্যাঁ, জি জি। আচ্ছা, পয়েম বেসিক্যালি এইচএসসি ফার্স্ট পেপারে পয়েমে 8 মার্কস থাকে। তো 8 মার্কস খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার ভালো নাম্বার পাওয়ার জন্য 8 মার্কস এর উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু পয়েম যেগুলো আসে নরমালি 8টা পয়েম, যে 8টা পয়েম বেসিক্যালি সবসময় পরীক্ষায় এই 8টা থেকে আসে। কারণ স্টুডেন্টরা যদি থাকে তারা একটু নোট করে নিতে পারে যে কোন 8টা পয়েম সবসময় বেশি আসে বা প্রায় আসে, এখান থেকে শুধু এদিক ওদিক করে বলি যে আমাদের রিয়াজ স্যার এই মাত্র বলেছেন যে 8টা পয়েম খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এই 8টা পয়েম থেকে বারবার পরীক্ষায় আসে।
আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো স্টুডেন্টদেরকে যে সবাই খাতা কলম নিয়ে বসো, রিয়াজ স্যারের কথাগুলো একটু নোট করে রাখো। যেমন জি একটা পোয়েম হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিম, মানে হোল্ড ফার্স্ট টু ড্রিম, এটা হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, একটা কাজ করা যায় রুবেল স্যার, জি জি আমরা যে 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 8টা পোয়েমের কথা আমি বলবো, সে 8টা পোয়েম আপনি পরবর্তীতে কমেন্ট বক্সে তো দিয়ে দিতে পারবেন না? আমি যদি আপনাকে পরে দিয়ে দিই, হুম, তাহলে তারা পরে নোট করে নিতে পারবে, আমরা ওই হ্যাঁ 8টা পোয়েম সম্পর্কে ডিটেলস না যাই। ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে ওই 8টা পোয়েম, যে 8টা পোয়েম পরীক্ষায় সবসময় এই 8টা পোয়েম থেকে আসে। তো একটা পোয়েম আমি আপনাদের রুবেল স্যারকে দিয়ে দিব, উনি আপনাদেরকে কমেন্ট বক্সে আশা করি দিয়ে দিবেন। এখন প্রথমত অনেক পোয়েম থাকে, 8টা পোয়েম নিয়ে তো আজকে ডিটেলস আলোচনা করা পসিবল না। তো প্রথমত আমরা একটা পোয়েম নিয়ে আলোচনা করি, 2টা পোয়েম আলোচনা করতে পারি। প্রথম একটা পোয়েম, সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। যেমন ধরুন আমাদের বাংলায় অনেক পোয়েম থাকে, যেমন আমার মদন মোহন তর্কলঙ্কার একটা পোয়েম ছিল, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো এই পোয়েমটা প্রত্যেকটা রাইটারের মাথায় থাকে, কোন একটা বিষয়বস্তুকে চিন্তা ভাবনা করে তারা কিন্তু পোয়েম লিখে। যেমন ধরেন মদন মোহন তর্কলঙ্কার চিন্তা করলো যে আমি আমার সকালে চিন্তা করতে হবে আমি আমার সারা দিনটা কিভাবে কাটাবো, মানে আমার দিনের যে প্ল্যানিং, আমার দিনে আমি কি করব সেটা আমি আগেই চিন্তা ভাবনা করে রাখবো। এই ধরনের চিন্তা ভাবনা ছিল বলে উনি ওই কবিতা লিখছে। তো প্রত্যেকটা রাইটার তার নিজের মনের অনুভূতি এবং কোন একটা বিষয়বস্তুকে চিন্তা করে কিন্তু পয়েম লিখে। তো প্রথমত পরীক্ষায় আপনাকে যে পয়েমটা দিবে সেটা কোন একজন রাইটারের থাকবে, এবং তিনি যে অনুভূতিটা ওইখানে প্রকাশ করছে সেই অনুভূতিতে পরীক্ষা আপনাকে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু পয়েমটা লিখবেন। পয়েম অবশ্যই 50 ওয়ার্ডস, মানে 50 ওয়ার্ডের বেশি পয়েম লিখবেন না। এটা কিন্তু আপনাকে পুরো পয়েন্ট মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি আমি 50 ওয়ার্ডের কথা চিন্তা করি, তাহলে সেন্টেন্স হিসাব করলে এটা তাদের 5টা সেন্টেন্স, অর্থাৎ 5টা সেন্টেন্সের বেশি আপনি কখনোই লিখতে যাবেন না। অর্থাৎ থিম বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ইতিহাস লিখে ফেলেন স্যার আমি তাহলে কিন্তু, আমি একটু বলি, জি 5 লাইন না 5টা সেন্টেন্স, হ্যাঁ, 5টা সেন্টেন্স, 5 সেন্টেন্স। লাইন। না না, ফার্স্ট সেন্টেন্স ছোট সেন্টেন্সে লিখলেই হয়। হ্যাঁ, 5 সেন্টেন্স লিখলে হবে। এটা লাইন বড় হতেও পারে, মানে সিম্পল হলে ছোট হবে, কমপ্লেক্স একটু বড় হবে, এটা ডাজন্ট ম্যাটার, 5 সেন্টেন্স হলে হবে। আচ্ছা 5 সেন্টেন্স এন্ড 50 ওয়ার্ড। হ্যাঁ, 50 ওয়ার্ডস যেভাবে হোক 5 সেন্টেন্স লিখতে হবে। ওকে, মানে 50 ওয়ার্ডস এর মধ্যে 5টা সেন্টেন্স হবে, ওই 5টা সেন্টেন্স এটা লিখলে হবে। এর বেশি লিখলে কিন্তু থিমে নরমালি নাম্বার পাওয়া যাবে না। ঠিক আছে? তো এখন বেসিক্যালি আপনাকে যেটা মাথায় রাখতে হবে, থিম লেখার সময় কখনো অগোছালো অযাচিত কথা লিখবেন না। বললাম 8টা পোস্ট থিম পড়লে, মানে 8টা পোয়েম পড়লেই আপনি কিন্তু পরীক্ষা আসবে। তো এই 8টা পোয়েমের বিষয়বস্তু কি জানাচ্ছে সেটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তবে আপনি পরীক্ষায় এমনি ভালো মার্কস পাবেন। এখানে 8-8ই উঠবে। তো প্রথম যে একটা পোয়েম আমি যেটা নিয়ে একটু আলোচনা করি, ওনার আচ্ছা, স্টুডেন্টদের কি সামনে বই আছে না? পোয়েমটা তাহলে পড়ে লিখতে হবে, তো ওদের আপনি একটু এটা ইউনিট কত, লেসন কত একটু বলে দিলে ভালো হয়। একটা থিমে যে ওদের যদি কোনো বই থাকে, তাহলে হোল্ড ফাস্ট মানে ড্রিম, হোল্ড ফাস্ট ড্রিম, এই একটা পোয়েম আছে। সবাই পাচ্ছে কিনা একটু জিজ্ঞেস করতে পারেন আপনি। এটা কি ফার্স্ট পেপার বই থেকে? জি জি জি, হোল্ড ফার্স্ট ফাস্ট পেপার ড্রিম, এটা বইয়ের প্রায় কোন ইউনিট, কোন ইউনিট এবং লেসন কত? ওরা স্টুডেন্ট এটা জানবে, এটা তো কমন। বাট এটা ওরা থিমের যে যে থিম যেখানে থাকে ওইখানে, আমি জাস্ট এখানে ইউনিটটা জানতে পারছি না। আর একজনে কোয়েশ্চেন করেছে যে যদি 50 ওয়ার্ডস এর কম লেখে তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? নো নো, 50 ওয়ার্ডস যদি মূল ভাবটা এই 50 ওয়ার্ডস এর কম ওয়ার্ডে যদি প্রকাশিত হয়ে যায়, তবে 50 ওয়ার্ডের চেয়ে কম লিখলেও হবে। কিন্তু আমি জিনিসটা 50 ওয়ার্ডস এর ক্ষেত্রে বুঝাতে চেয়েছি যে 50 ওয়ার্ডস এর বেশি লিখলে আপনি নাম্বার কমে যাবে, এটাই হচ্ছে বিষয়। আপনি কম লিখে যদি বিষয়বস্তু ভালোভাবে ফুটে তুলতে পারেন, তাহলে তো আপনি ভালো নাম্বারই পাবেন। আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা সবাইকে একটু বলছি যে আমাদের যে স্যার বলছিল যে একটা আমি ড্রিম, আমি লাইনটা বলি, ফার্স্ট লাইন বললে ওরা খুব সহজে চিনবে, এটা খুব কমন একটা পয়েম। পয়েমের নামটা কি ড্রিম? ড্রিম, হোল্ড ফাস্ট টু ড্রিম। হোল্ড, প্রথম লাইনটা হচ্ছে, ওইটার প্রথম সেন্টেন্সটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিম। আচ্ছা সবাইকে বলছি যে আমাদের রিয়াজ স্যার এখন যে আমাদের পয়েমটা পড়াবে সেটা হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিম। এই পয়েমটা তোমরা একটু ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সবাই বের করে নাও। ওই পয়েমটা সম্পর্কে এখন আলোচনা করবে এবং এখানে কিছু টিপস এন্ড ট্রিক্স এই পয়েমের মাধ্যমে আমাদেরকে জানাবে। জি স্যার, স্টার্ট করতে পারেন। স্টুডেন্ট আশা করি পাইছে পয়েন্টটা। আমি একটু বলি, ইনশাআল্লাহ পাবে। ড্রিমস, এই ড্রিম যে মানে স্বপ্ন, এই স্বপ্ন একটা কবিতার নাম। আর এই কবিতাটা লিখেছেন আপনার হচ্ছে আপনার লংস্টেন হিউজি নামে একজন রাইটার, কৃষ্ণাঙ্গ, উনি ব্ল্যাক। তো উনি ওনার জীবনে ক্যান্সারে মারা গিয়েছেন এবং খুব খুব মানে খুব আর্থিক কষ্টে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। এমন
তার সবগুলা কবিতাই কিন্তু মানে জীবনে যে খারাপ অবস্থার মধ্যে থেকে যে জিনিসগুলো উনি ফিল করছে সেই জিনিসগুলো কিন্তু তার কবিতা লিখে উঠছে। তো আহ, এই লাংস্টনের একটা কবিতা ছিল ড্রিম, স্বপ্ন। তো ফার্স্ট আমরা যদি লাইনগুলো একটু ভালোভাবে বুঝতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথম লাইনটা আছে হোল্ড ফাস্ট টু ড্রিম। হোল্ড মানে হচ্ছে আঁকড়ে ধরা, ফাস্ট এখানে ফাস্ট মানে নর্মালি দ্রুত, কিন্তু এই কবিতায় ফাস্ট মানে বোঝাচ্ছে দৃঢ়, দৃঢ়, খুব শক্তভাবে। তো হোল্ড ফাস্ট টু ড্রিম এর অর্থ দাঁড়াচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে। ওকে, তো প্রথম লাইনটা আপনি একটু খেয়াল করেন। প্রথম লাইনটা বলছে হোল্ড ফাস্ট টু ড্রিম, অর্থাৎ স্বপ্নকে আঁকড়ে ধরো দৃঢ়ভাবে। ফর ইফ ড্রিমস ডাই, যেন এটা ফর ইফ ড্রিমস ডাই, এখানে ডাই মানে মরে যাওয়া বোঝাচ্ছে না, কারণ কবিতার ক্ষেত্রে আপনি নর্মাল মিনিং দিয়ে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে চিন্তা করতে হবে এটার ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ চিন্তা করলে হবে না। তো ফর ইফ ড্রিমস ডাই, যেন স্বপ্নের মৃত্যু না হয় বোঝাচ্ছে না, স্বপ্ন যেন শেষ হয়ে না যায়। অর্থাৎ এই দুইটা লাইনে আমি আবার একটু বলতেছি, হোল্ড ফাস্ট টু ড্রিম, ড্রিম স্বপ্নকে আঁকড়ে ধরো আমি একটু যেন। বলবো স্যার একটু, আর আমাদের রিয়াজ স্যার যে পয়েমটা পড়াচ্ছে সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 2। ইউনিট 10 লেসন 2 আমাদের একজন স্টুডেন্ট কমেন্ট করে এটা জানিয়েছে, হৃদয়। জি স্যার। ওকে ওকে, ধন্যবাদ ওই স্টুডেন্টকে। হোল্ড ফাস্ট ড্রিম, স্বপ্নকে এমন ভাবে আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, যেন স্বপ্ন তার মৃত্যু না হয়, অর্থাৎ স্বপ্ন যেন শেষ হয়ে না যায়, এমন ভাবে স্বপ্ন রাখতে। ফার্স্ট দুইটা লাইন আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট লাইনটা একটু দেখেন। লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, অর্থাৎ জীবনটা হচ্ছে ইজ এ ব্রোকেন উইং বার্ড। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা, উইং মানে হচ্ছে পাখা আর পাখি, অর্থাৎ ভাঙা মানে এখানে বেসিক্যালি বোঝাচ্ছে জীবনটা যেন না হয়ে যায় একটা পাখা, পাখা ভাঙা পাখির মতো। মানে আপনি যদি স্বপ্নকে যদি দৃঢ়ভাবে ধরতে না পারেন তাহলে স্বপ্নের মৃত্যু হবে। আর স্বপ্নের মৃত্যু হলে আপনি পৃথিবীতে বাঁচবেন কি করে? একটা পাখির মতো যে পাখিটার ডানাই নেই বা ডানা ভেঙে গেছে। আশা করি তিনটা লাইন ক্লিয়ার হলো। দ্যাট ক্যান নট ফ্লাই, যেন এটা উঠতে না পারে। অর্থাৎ দেখেন আমি আপনাকে বলি, চারটা লাইন আমি একটু বলি। হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে এমন ভাবে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যেন এটা শেষ হয়ে না যায়, নিঃশেষ হয়ে না যায় অথবা মরে না যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, জীবনটা যেন না হয়ে যায় একটা ভাঙা ডানা পাখির মতো যেটা উঠতে পারে না, এমন জীবন যেন না হয়ে যায়। দ্যাট মিনস কবি আমাদেরকে এখানে বুঝে যাচ্ছেন যে আপনি স্বপ্নকে যদি দৃঢ়ভাবে আঁকড়ে উঠতে পারেন তবেই স্বপ্ন কি হবে, সত্যি হবে। আর না হয় যদি স্বপ্নকে দৃঢ়ভাবে ধরতে না পারেন আপনার জীবনটা হয়ে যাবে একটা পাখি, ভাঙা ভাঙা ডানার পাখির মতো যেটা উঠতে পারে না। এবার পরের চারটা লাইন আমরা একটু খেয়াল করি। হোল, আবার উনি আবার বলতেছে হোল ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। সেকেন্ড প্যারায় বলতেছে স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো ফর হোয়েন ড্রিমস গো, যেন স্বপ্ন কোথাও, এখানে গো মানে হচ্ছে বোঝাচ্ছে স্বপ্ন যেন আবার শেষ হয়ে না যায়। যেমন আগের সেন্টেন্স দেখেন মারা না যায়, আর এখানে বোঝাচ্ছে গো মানে কোথাও যেন শেষ হয়ে না যায়, নিঃশেষ হয়ে না যায়। মানে স্বপ্নকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যেমন আপনি আজকে একটা স্বপ্ন দেখলেন, কালকে আরেকটা স্বপ্ন দেখলেন, আপনার স্বপ্নের শেষ নাই, কিন্তু স্বপ্নকে আপনি দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন না, ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখলেন। তো স্বপ্ন একটার পর একটা যেতেই আছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে স্বপ্ন একটাই দেখতে হবে এবং সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, 3 নাম্বার লাইন দেখেন, এর পরের প্যারা 3 নাম্বার লাইন। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ হয়ে যাবে তখন একটা ব্যারেন ফিল্ড। ব্যারেন মানে বোঝাচ্ছে অনুর্বর, যে জমিতে কোনো ফসল হয় না। ফিল্ড মানে হচ্ছে জমি। অর্থাৎ স্বপ্নকে এমন ভাবে আঁকড়ে ধরো যেন এটা নিঃশেষ হয়ে না যায়, কোথাও যেন যেতে পারে না পারে, যেন জীবনটা না হয়ে যায়। ইজ এ ব্যারেন ফিল্ড, একটা অনুর্বর জমি। ফ্রোজেন উইথ স্নো, যে জমিতে ফসল না হয়ে এই জমিটা হয়ে যাবে ফ্রোজেন, বরফে আচ্ছাদিত হবে। উইথ স্নো, স্নো মানে হচ্ছে বরফ, বরফে এই জমিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। যেখানে ফসল না হয়ে আপনার জীবনটা হয়ে যাবে কি, বরফে আচ্ছাদিত। আশা করি ক্লিয়ার হলো। তার মানে আমাদের এখানে কবি বুঝাতে চাচ্ছেন যে আপনি স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন দেখবেন ঠিক আছে, কিন্তু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আর যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে না পারেন তাহলে আপনার জীবনটা হয়ে যাবে একটা পাখি, যে পাখির কোনো দানা নেই, উঠতে পারে না, অথবা একটা অনুর্বর জমি, যে জমিতে কোনো ফসল ফলে না। আশা করি ক্লিয়ার। তো আপনি কিভাবে লিখবেন? তো প্রথমত আমরা এই পয়েমটার বিষয়বস্তুটা আমি সম্পর্কে জানতে হবে। তো পয়েমের বিষয়বস্তু আসলে ক্লিয়ার। তো লেখার সময় দেখবেন উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া এ ম্যান, একটা আর মানুষ। এখন কি পয়েমটা কিভাবে লিখবে সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আমি যদি বলি প্রথমে আপনি লিখবেন যে মানে মেইন মানে বিষয়টা আপনি কি
তাহলে দ্য পেস্ট মানে আমাকে যদি বলে দ্য পোয়েম, তাহলে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পোয়েম ডিপিসিট, মানে এই পোয়েমটা ডিপিসিট মানে হচ্ছে তুলে ধরতেছে বা ডিনোটস তুলে ধরা, কি তুলে হচ্ছে দ্য বিউটি অফ সরি দ্য ড্রিম অফ লাইফ, জীবনের যে স্বপ্নটাকে তুলে হচ্ছে। তাহলে আপনাকে প্রথম এক লাইনে ফার্স্ট সেন্টেন্সে এই পয়েন্টটার যে বিষয়বস্তু একটা মানুষের জীবনের যে স্বপ্ন সেটাকে কিন্তু তুলে হচ্ছে, তাহলে এই লাইনটা লিখতে হবে। তাহলে দ্য পোয়েম কি ডিনোটস বা দ্য টোয়েল ডেমনস্ট্রেটস বা দ্য পোয়েম ডিপিসিটস ব্যাখ্যা করতেছে দ্য ড্রিম অফ লাইফ বা ড্রিমস অফ লাইফ, জীবনের কি স্বপ্নগুলাকে। ওকে, তারপর বলতে হবে পরের সেন্টেন্স একটু খেয়াল করুন, আমি আমার মতো করে বলতেছি। উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া, এ ম্যান ক্যান নট বি এ কমপ্লিট ম্যান, একটা মানুষ কখনো সম্পূর্ণ মানুষ হতে পারবে না। ঠিক আছে, রাইট? তাহলে স্বপ্ন ছাড়া কোনো মানুষ কি হতে পারবে না, সফল কোনো সম্পূর্ণ মানুষ হতে পারবে না। তাহলে আপনি এটা কি ইংলিশে কিভাবে বলবেন? উইদাউট ড্রিম, উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া এ ম্যান একজন মানুষ ক্যান নট বি এ কমপ্লিট ম্যান, একজন সম্পূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। তাহলে কি হতে হবে? জীবনে সফল হতে হবে, আপনাকে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে। তাহলে দেখেন, টু বি সাকসেসফুল, সফল হতে বলে ইন ইউর লাইফ বা ইন লাইফ, টু বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হতে হলে কি করতে হবে? ইউ উইল গ্রিপ ইউর ড্রিম, আপনাকে আপনার স্বপ্নকে গ্রিপ করতে হবে। গ্রিপ মানে হচ্ছে আঁকড়ে ধরা, গ্রিপ মিন্স কি করা? আঁকড়ে ধরা। ইউ উইল গ্রিপ ইউর ড্রিম। ওকে, আশা করি এই লাইনগুলো ক্লিয়ার হলো। তারপর হচ্ছে কি, ইফ ইউ ক্যান নট গ্রিপ ইউর ড্রিম, যদি আপনি আপনার স্বপ্নটাকে আঁকড়ে ধরতে না পারেন, দেন ইউর লাইফ উইল বি, তাহলে ইউর লাইফ উইল বি, আপনার জীবন পরিণত হবে ইন এ কি ব্রোকেন উইং বার্ড অর এ ব্যারেন ফিল্ড। অর্থাৎ আপনি যদি আপনার জীবনের স্বপ্নকে আঁকড়ে ধরতে না পারেন, তবে আপনার জীবনটা কি হয়ে যাবে? না হয় একটা মানে ডানা ভাঙা পাখি মতো, অথবা এ ব্যারেন ফিল্ড, একটা অনুর্বর জমির মতো। আশা করি ক্লিয়ার। এটুকু লিখলে আপনি ফুল মার্কস পাবেন। আশা করি ক্লিয়ার হলো। স্টুডেন্টরা পরীক্ষা নিয়ে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। তবে একটা কোয়েশ্চেন আসছে যে পয়েম থেকে যে আমরা যে থিম লিখবো, সেই থিমে কোনো বিখ্যাত মনীষীর কোনো উক্তি কি প্রয়োগ করা যাবে কিনা? অবশ্যই না। এখানে বিখ্যাত অনুশীলনী কেমন উত্তর লিখবেন? আপনি প্রথমত আপনাকে কথা হচ্ছে, আপনাকে একটা কবিতা লিখলো, এখন ওই কবিতার ধারা আপনি মূল ভাবটা কি সেটা লিখবেন। এখানে বিখ্যাত মনীষীর উক্তি লিখলে আপনাকে টিচার নাম্বার উল্টা কাটা শুরু করবে। আপনি ভুলেও এই জিনিসটা করবেন না। ওকে ওকে, তাহলে স্যার আর একটিবার যদি কবিতাটার মূল কথাটা যদি বাংলায় বলতেন। অর্থাৎ হচ্ছে কি, বাংলায় হচ্ছে কি আপনি আপনার মতো করে লিখবেন। ইংরেজি লেখা খুব সহজ। প্রথমত হচ্ছে আপনি যদি আপনি যেহেতু মানুষ, আপনার একটা জিন থাকবে। তবে অনেক জিন থাকলে সমস্যা, জিন থাকতে হবে একটা বা খুব খুব কম জিন থাকতে হবে। স্বপ্ন যাদের বেশি তাদের সফল হয়ও কম। তো স্বপ্ন থাকতে হবে খুব কম। স্বপ্ন যেটা হবে সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আর এমন ভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে যেন এটা মরে না যায়, মানে আপনার স্বপ্নটা যেন বাস্তবই না হয়, এমন ভাবে স্বপ্নকে ধরতে হবে যেন সেটা স্বপ্ন সফল হয়। আর যদি আপনি স্বপ্ন ধরতে না জানেন বা ছেড়ে দেন, একসময় এক এক স্বপ্ন দেখেন, তবে আপনি হয়ে যাবেন একটা ডানা ভাঙা পাখির মতো, অথবা একটা অনুর্বর জমির মতো, যে জমিতে কোনোদিন ফসলই ফলে না। আশা করি ক্লিয়ার হলো। অনেক ধন্যবাদ। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের রিয়াদ স্যারের এই ড্রিম কবিতাটা বুঝতে পেরেছে, এবং এই ড্রিম সম্পর্কে যে কিভাবে থিম লিখতে হবে এটা আশা করি সকলে বুঝতে পেরেছে। আর কারো যদি কোশ্চেন থাকে কমেন্ট করবা, ইনশাআল্লাহ স্যারকে জানানো হবে, স্যার উত্তর দিবে। স্যার আর কি কোনো পয়েম? আচ্ছা, আরেকটা ইউনিট 4 লেসন 1 মনে হয় বিউটি, বিউটি একটা পয়েম আছে, এটা একটু পয়েম করাবে, স্টুডেন্ট যদি বিউটি। এখন স্টুডেন্টরা কি মানে তাদের কি আসলে ধৈর্য আছে কিনা, পড়বে কিনা নেক্সট, নাকি? আই হোপ আছে, ইনশাআল্লাহ আছে। আপনি এটা যদি ছোট নাকি? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি যেহেতু মানে আমাদের যেহেতু লাইভে আছে, আমি বেসিক মানে মেইন ভাবটা বল দিই, তাহলে বুঝবে, এটা বাসায় পড়তে পারবে। মেইন ভাবটা বল। বিউটি এটা লেসন কি জানানো যাবে? ইউনিট 14 লেসন 1 আমার মনে হয়। দেখতো ইউনিট 14 লেসন 1। আচ্ছা, পয়েমের নামটা কি? আই ডাইড ফর বিউটি। সরি, আই ডাইড ফর বিউটি, বুঝা যাচ্ছে না? আই ডাইড ফর বিউটি। আই ডাইড ফর বিউটি। রাইট। ওকে ফাইন, আমি কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি আই ডাইড ফর বিউটি। ওকে স্যার, রেডি, শুরু করব? হ্যাঁ স্যার। এই কবিতাটা হচ্ছে ইমিলি ডিকিনসন, একজন ফিমেল রাইটার। উনি একটা কবিতা লিখছে, আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মরে গিয়েছিলাম। অর্থাৎ উনি একজন মহিলা কবি। উনি এই কবিতার দ্বারা বুঝেছিলেন যে, মানে বেসিক্যালি এই কবিতাটা যেটা বলছেন উনি,
উনি বললো যে আমি মারা গিয়েছি। এটা একজনে কমেন্ট করে জানিয়েছে, এটা হচ্ছে ইউনিট 14 লেসন 1। আমি বলেছিলাম, হ্যাঁ। হ্যাঁ এটাই। ওকে স্যার। আই ডাইড ফর বিউটি এই কবিতাটার ফিমেল রাইটার ইমিলি ডিকিনসন, উনি ওনার একটা কবিতাটা লিখেছেন। তো উনি বলেছিলেন এই কবিতাতে আই ডাইড ফর বিউটি, আমি মারা গিয়েছিলাম কিন্তু সেটা সৌন্দর্যের জন্য। তো উনি যখন মারা গিয়েছিল তখন উনি ওনাকে যখন কবর দিয়েছিল, তো কবর দেওয়ার পাশাপাশি উনি খুব সেখানে একটা অভাব বোধ করতেছিল, কি একটা যেন কি একটা নাই। তো পাশের কবরে আরেকটা ঠিক পুরুষ ছিল, উনি যেটা কবিতায় বলতেছে। তো তো বললো যে আমি মারা গিয়েছি কিসের জন্য, মানে বিউটি সৌন্দর্যের জন্য মারা গেছি। রাইটার বলতেছে যে আমি মারা গেছি সৌন্দর্যের জন্য। তো তুমি কেন কবরে আসছো? সে বলেছে আমি মারা গিয়েছি সত্যের জন্য। তো এখন হ্যাঁ, সত্যের জন্য। এখন এখন যে মহিলাটা যখন পুরুষটাকে বললো, মহিলা রাইটার তখন বললো যে সত্য এমন একটা বিষয়, সত্যের মধ্যে সকল সৌন্দর্য নিহিত। অর্থাৎ সত্য যা, সৌন্দর্য তা। অর্থাৎ এই কবিতার মূল ভাব হচ্ছে সত্যই সুন্দর। অর্থাৎ পৃথিবীতে মিথ্যা কখনো সুন্দর হতে পারে না। অর্থাৎ সত্য সবসময় সুন্দর। আপনি একটা মিথ্যা বললেন, তারপর সেই মিথ্যা থেকে আরেকটা মিথ্যা জন্ম দিবে। মিথ্যা দিয়ে কখনো সৌন্দর্য রক্ষা করা যায় না। তো ওই ফিমেল রাইটার মারা গিয়েছিলেন, নিজেকে ভেবেছিলেন যে উনি মারা গিয়েছে সৌন্দর্যের জন্য। আর ওই যে পাশে যে পাশের কবরে যেটি ছিল, ওকে যখন জিজ্ঞেস করলো আপনি কিসের জন্য মারা গেছে, ও বলে যে আমি সত্যের জন্য মারা গেছি। আর সত্য আর সুন্দর দুটাই কি সেম, একই জিনিস। সত্যের মাঝে ভিতরে সুন্দর থাকে, সৌন্দর্য থাকে, এবং সত্য আর সুন্দর একই জিনিস, একটা একটার পরিপূরক। ঠিক আছে। তারপর এটাই হলো কথা। তারপরে একটা সময় এসে মানে এই কবিতার শেষের দিকে লেখা আছে, তারপর তাদের কথা এরপরে আস্তে আস্তে তাদের কবরে কি হয়ে যায়, মানে শেওলা শৈবালে ঢেকে যায়, এবং তাদের নামগুলা আস্তে আস্তে মুছে যায়। অর্থাৎ ওদের নামগুলা মুছে যায়, মানে ওরা বুঝতে যাচ্ছে পৃথিবী থেকে আস্তে আস্তে ওদের নামগুলো চলে গেছে, কাভার আপ। বুঝতে পারছেন, এইটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তো আপনি যখন এখানে লিখবেন তখন লিখতে হবে, প্রথমত লিখতে হবে যে দ্য পোয়েম depicts বা denotes the beauty, ঠিক আছে, the beauty of a female writer of the writer of this poem। অর্থাৎ এই এই কবিতা যে কবি, ওই কবির যে সৌন্দর্যের, যে লাইফের যে সৌন্দর্যটা সেটা তুলে ধরছে। ঠিক আছে। তো এরপর হচ্ছে তিনি লিখতে হবে যে উনি কবরে গেছেন। তো she seems to be dead and he died for beauty। তিনি মারা গিয়েছিলেন কিসের জন্য? তিনি নিজেকে মৃত ভাবলেন। উনি তো কবি তখন মৃত হয় নাই, কিন্তু তিনি ভাবলেন যে নিজেকে মৃত, এবং তিনি ভাবলেন যে তিনি মারা গিয়েছেন কিসের জন্য? সৌন্দর্যের জন্য। তো beside his tomb, তার কবরের পাশে he found, তিনি পেয়েছিলেন, she found, ঠিক আছে, a man, একজন মানুষকে পেয়েছিলেন, who died, মারা গিয়েছিলেন for truth, সত্যের জন্য মারা গিয়েছিলেন, রাইট। and told and the man told, এবং মানুষটা বলেছিল যে ট্রুথ অ্যান্ড বিউটি আর দ্য সেম, মানে ট্রুথ এবং বিউটি অর্থাৎ সত্য এবং সুন্দর কি একই। অর্থাৎ সত্যের ভিতরে কি আছে? সৌন্দর্য আছে। তো আপনি এই লাইনটা কিভাবে লিখবেন? দ্য ট্রুথ ইনহেরিটস ইন বিউটি, অর্থাৎ ট্রুথ ইনহেরিটস মানে হচ্ছে অন্তর্নিহিত থাকা বা ভিতরে থাকা। ইন বিউটি অর্থাৎ সত্য সৌন্দর্যের ভিতরে লুকিয়ে থাকে। ইনহেরিট শব্দটা আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কবি এখানে তার নান্দনিক যে অনুভূতি, নান্দনিক অনুভূতি মানে হচ্ছে সৌন্দর্যের যে নান্দনিক অনুভূতি, সেটা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ সৌন্দর্যের যে নান্দনিক অনুভূতি, এটাকে আপনার আমি একটু বলে দিচ্ছি, এটা একটু স্টুডেন্টদেরকে। লাস্টে লিখবেন যে অ্যাকচুয়ালি দ্য পোয়েম ডিনোস, মানে পোয়েমটা তুলে ধরে বা ডেমনস্ট্রেট, তুলে ধরে অ্যান্টেস্টিক ইমপ্রেশন। অ্যান্টেস্টিক ইমপ্রেশন মানে হচ্ছে নৈসর্গিক যে অনুভূতি, এই নৈসর্গিক অনুভূতিটা তুলে ধরেছে। কেন? আপনি একটু খেয়াল করেন যে কবি এখানে সৌন্দর্যের কথা বললো, আর আরেকজন সত্যের জন্য মারা গেল। তো এখানে দ্বারা বোঝালো যে সত্য আর সৌন্দর্য একই, অর্থাৎ সত্যের মধ্যে সুন্দর থাকে, এটা একই। তো এই দ্বারা কবির হ্যাঁ নৈসর্গিক, এই যে লাস্টে যে এথেস্টিক যে ইমপ্রেশনের কথা বললাম, এটাই হচ্ছে মেইন থিম। মানে এই কবিতাটা তো নৈসর্গিক যে অনুভূতি তার উপরে কি করা হয়েছে, মানে ভিত্তি করে লেখা হয়েছে। আশা করি ক্লিয়ার হলো। ওকে, অনেক 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 ধন্যবাদ আমাদের রিয়াদ স্যারকে। দুইটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এবং কবিতা দুইটা আসলেই অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগার মতো, ধন্যবাদ আপনাকে। বাস্তবসম্মত। আমার কাছে কেন যেন মনে হলো বিউটি কবিতাটা বাস্তবসম্মত অনেকটা।
কারণ আমরা অনেকে আসলে সৌন্দর্যের পেছনে ছুটি। আসলে আমার মনে হচ্ছে যেন সত্যের পেছনে ছুটলেই সৌন্দর্য পাওয়া যায়। রাইট রাইট রাইট। না রুয়েল স্যার, আমার কাছে কিন্তু দোনোটা অনেক অসাধারণ বলে মনে হয়েছে। আমি যদি জানতাম যে ইংলিশ এত মজা, তাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্স করে ইংলিশই পড়াতাম। সত্যি মানে ইংলিশের মধ্যে যে এত মজা, এত রসকস থাকে, সত্যি আসলে আজকে ক্লাসটা না নিলে স্যার আমি বুঝতামই না। হ্যালো, অনেক কৃতজ্ঞ। আমি একটু ধন্যবাদ, স্টুডেন্টদেরকে আপনি আমাকে মানে দিলেন। জানাতে চাচ্ছি যে তাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, সেটা হোক অ্যাকাউন্টিং হোক ইংলিশ পয়েম সম্পর্কে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের আলোচনাটা আজকে এখানের জন্যই সমাপ্তি করব। আচ্ছা, আমি গেস্টদেরকে বলতে চাচ্ছি যে ওদের প্রশ্ন থাকলে সেই বিষয়ে পরবর্তী সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো। একটু ওয়েট করি যে তাদের কি কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আহানাফ নামের একজন বলেছে যে ট্রুথ লাইস ইন বিউটি, মানে আমরা সেকেন্ড যে পয়েমটা পড়েছি সেই পয়েমের মধ্যে ট্রুথ লাইস ইন বিউটি এই সেন্টেন্সটা লিখতে হবে কিনা। ট্রুথ অফকোর্স এটা লিখে যাবে। আমি ইনহেরিস বলেছি, ও লাইস বলেছে, দুটো লাইস ইন মিন্স ইনহেরিস ইন মিন্স এটা একই মিনিং। ও ট্রুথ লাইস ইন বিউটি লিখে যাবে, অফকোর্স লিখে যাবে। ওকে, আশা করি তোমার পেয়েছে, তোমারটাও হবে, স্যার যেটা বলেছে সেটাও হবে, মানে দুটোর মিনিং একই আর কি। ওকে। আচ্ছা, আপাতত আর কারো প্রশ্ন দেখা যাচ্ছে না, আশা করি সবাই বুঝতে পারছে। আমি আমাদের গেস্টদেরকে বলবো যে মাত্র 30 সেকেন্ড সময়, এই আমাদের শাহিন স্যারকে বলবো 30 সেকেন্ডে স্টুডেন্টদের সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে, মাত্র 30 সেকেন্ড। ধন্যবাদ রুবেলকে। আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার একটাই কোশ্চেন, একটাই পরামর্শ, সরি না, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। বারবার আমি বলি, সবসময় বলি, অ্যাকাউন্টিং বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা শিখবেন। আর প্র্যাকটিস করবেন এবং সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল আপনি যা করছেন তা আপনি আপনার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ইজিলি কাপ আপ করতে পারছেন আপনি বিষয়টা। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনি প্র্যাকটিস করবেন, ভালো করে প্র্যাকটিস করেন। এবং আমি আগেও বলেছি, যে গুলো আপনার কাছে সহজ মনে হয় ওই ধরনের 5টা কিংবা 6টা চ্যাপ্টার সিলেক্ট করেন, বারবার ওই চ্যাপ্টারের গুলো করতে থাকেন। আর অবজেক্টিভের জন্য একটু বেশি করে পড়াশোনা করতে হবে, কারণ এই জিনিসটা আপনাদের ভার্সিটি অ্যাডমিশনও কাজে দিবে। সো আমি বলবো সবাইকে অবজেক্টিভের জন্য একটু এক্সট্রা পড়াশোনা করতে। আর বিশেষ করে প্রিভিয়াস যে কোয়েশ্চন, অবজেক্টিভের জন্য 5 ইয়ার্স কোয়েশ্চেন, আর সাবজেক্টিভের জন্য 3 ইয়ার্স এর কোয়েশ্চেন, 17, 18, 19 কিংবা 15, 16, 17, 18, 19 যদি করেন, তাহলে আপনারা অবশ্যই 100% কমন আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল আলিম শাহিনকে। রিয়াদ। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমি বলবো ইংলিশকে সাবজেক্ট হিসেবে না দেখে ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখেন। তবে ইংরেজি পড়ে লিখে, মানে ইংলিশের তো 4টা স্কিল থাকে, লিসনিং, রাইটিং, স্পিকিং, তারপর হচ্ছে রিডিং। এই চারটা খুব ইজি হয়ে যাবে। আর এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস তাদেরকে বলবো, আপনারা বেশি বেশি করে, আপনার এখন তো সবার ইন্টারনেট বাসায় আছে, বেশি বেশি করে আপনার নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার বা প্রতি সপ্তাহে একটা ইংলিশ নিউজ পেপার নেবেন, এগুলো পড়বেন। দেখবেন ইংলিশের জট অনেক কেটে যাবে। আপনি যদি ভয় পান তাহলে কিন্তু কাটবে না। ভোকাবুলারি গুলা বেশি বেশি করে চেক করবেন। আর তাহলে দেখবেন বেশি বেশি ভোকাবুলারি শিখলে একটা সময় ইংলিশ খুব ইজি হয়ে যাবে। ইংরেজিতে গ্রামার এত এত এইসব দিয়ে ইংরেজি শেখা যায় না। আপনি ইংলিশে দেখবেন অনেক মানুষ আছে যারা গ্রামার পারে না কিন্তু খুব ভালো ইংলিশ বলে। এটা হচ্ছে বিষয়। গ্রামার আহামরি কিছু না, এটা 1-2 মাসে কাবার দেওয়া যায়। কিন্তু ইংলিশের জন্য আপনার ইংলিশ জানার জন্য, লেখার জন্য আপনাকে প্রথমত ইংরেজি ওয়ার্ড জানতে হবে। তো আপনাকে এই লস্ট অফ ওয়ার্ড আপনি কোথায় পাবেন? প্রথমত আপনি আপনার যে বইগুলো আছে, আমাদের টেক্সট বুক বা যে বইয়ের ভিতর যে ইংলিশ শব্দগুলো আছে, এগুলো জানার চেষ্টা করুন আস্তে আস্তে। আর তারপর আস্তে আস্তে আপনি এর বাইরে সময় থাকলে নিউজ পেপার পড়বেন। ডেলি আমাদের দেশে যে ডেলি স্টার, আরো যে নিউজ পেপার গুলো আছে ইংরেজি পত্রিকা, এগুলো পড়বেন। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, আনসার অনেকগুলো হতে পারে। সুতরাং
এই ক্ষেত্রে কনফিউশন থাকবেন না। কনফিউজ থাকলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। ইংরেজিতে আপনি দেখবেন একটা উইথ ক্লু উইদাউট ক্লু অনেক, উইদাউট ক্লু বেসিক্যালি অনেক আনসার হয়। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু মনোযোগ দিবেন। আর বেসিক্যালি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এই সময়টাতে বেশি ঘুমটুম না গিয়ে, মানে অলস সময় পার না করে সময়গুলোকে কাজে লাগান। কিন্তু কেন আপনাদের পরীক্ষাটা পিছাইছে, এটা বেসিক্যালি পৃথিবীর অবস্থায় খারাপ, কিন্তু আপনি তো যদি অবস্থা খারাপ অবস্থায় না থাকেন অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। আশা করি এই আর কি, ভালো ওকে পরীক্ষা ভালো দিবেন, ভালো রেজাল্ট হবে। ওকে, ধন্যবাদ আমাদের রিয়াজ স্যারকে। আমাদের আসলে আমি যতটুকু মনে করি যে আমাদের দুইজন গেস্টকে আমাদের স্টুডেন্ট অনেক পছন্দ করেছে। যেমন একজন অলরেডি বলেছে যে সায়েন্স স্যার বা অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ এর বিষয়ে একটা ক্লাস নেওয়ার জন্য বলেছে, এবং আরেকজন স্টুডেন্ট বলেছে উইদাউট ক্লোজ নিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য বলেছে, ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ। আরেকজন স্টুডেন্ট বলেছে যে যদি সাবজেক্ট দুইটা একদিন একটা সাবজেক্ট নিয়ে ক্লাস নেওয়া হয় তাহলে তাদের জন্য আরো বেশি ইজি হবে। আমরা সকল স্টুডেন্টদেরকে বলতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকে যেহেতু স্টার্ট করেছি, আমরা গ্রাজুয়ালি আমাদেরকে এরকম নতুন 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 গেস্টকে এনে আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে কত সহজভাবে পরীক্ষা খাতা লেখা যায়, কিভাবে মুখস্থ করা যায়, এবং কিভাবে পরীক্ষা ভালোভাবে আনসার করে ভালো একটা রেজাল্ট করা যায়, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আরো বেশি চেষ্টা করব। এবং আমাদের গেস্টকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই যে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডেন্টদেরকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এবং আজকের আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রুবেল স্যার আপনাকেও। ধন্যবাদ।